ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি প্রথমে একটু বলে রাখি, আমরা আহ, এই শেষের দিকে ধরো ইয়ার পরে, কিসের পরে বলো? উম দাঁড়াও, একটু স্ক্রিন শেয়ার করে নেই। এই এই কয়েকদিন পর থেকে আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলোর উপরে ফোকাস করে তোমাদের একটু কনফিডেন্স লেভেলটা বাড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? এই যেমন ধরো তুমি কি বলছো, এটা আমাদের প্রশ্ন। যেমন ধরো গতবার কি আসছে, কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে তুমি দেখো একটু 30 সেকেন্ড। কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু আমরা প্রথম ভূমিকা লিখতে পারি। হোয়াট ইজ কোয়ালিটি এডুকেশন লিখতে পারি। কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের ইতিহাস আমি একদম আদিম যুগ থেকে শুরু করতে পারি। 1 লাইন 2 4 5 লাইন করে লিখতে পারি, কিন্তু তুমি টাইম টেনে লিখতে পারো। প্রেজেন্ট সিচুয়েশনটা কেমন তুমি লিখতে পারো। তারপরে তোমার তোমার ইম্প্যাক্ট, এই কোয়ালিটি এডুকেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটার ইম্প্যাক্ট কি কম না অনেক সুদূর প্রসারী বলো? এমন কোন খাতে এটার ইম্প্যাক্ট আমি লিখতে পারবো না, ইয়েস অর নো বল। জি স্যার। তারপরে স্যার এখানে তোমার নিশ্চয়ই, কি লিখবো আমরা? দাঁড়াও, কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কিছু উদাহরণ কান্ট্রি, রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি তুমি দেখাইতে কি কষ্ট হবে? বরং আরো ব্যাখ্যা করে দেখানো সম্ভব। তারপরে তুমি সেটা তো খেয়াল করে বলছি দেখো। স্যার। না না আমি না, আমি বলছি আমি তোমার 1 মিনিটে বলতেছি। তারপরে হলো কিছু ব্যারিয়ার গুলো কি কি বাংলাদেশের মধ্যে, ওভার পপুলেশন, তারপরে করাপশন, তারপরে টেকনোলজিক্যাল গ্যাপ, এগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে সমস্যা, এগুলো নিয়ে তুমি দিলা। তারপরে কিছু সুপারিশ দিলা, সরকার কিছু উদ্যোগ নিছে। এবার আমি তোমারে বললাম বিপদে আপদে এটা আমি যদি আমি যদি করতাম, ধরো কি, আমি যদি তোমার এই অপ্রস্তুত অবস্থায় দিতাম, ধরো এই দুইটা রচনার উপর আমার প্রস্তুতি নাই, তাহলে আমি 1 নম্বর এটা বাছাই করতাম, ক্লাইমেট চেঞ্জ কিন্তু তোমার আরো স্পেসিফিক লেখা উচিত। এটা 1 নম্বরটা চয়েস করতাম, আর 4 নম্বর একটা তোমার করতাম, 4 নম্বর একটা ব্লু ইকোনমি ইন বাংলাদেশ, তাহলে আমি প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জ গুলো তোমার কাছে অনেকগুলো চ্যালেঞ্জ জানাই আছে। আর প্রসপেক্ট আমি কতগুলো লিখে ফেলবো, এবং চ্যালেঞ্জ লিখলে শেষে সমাধানও দেবো। তাহলে হয়ে গেল। ঠিক আছে, জি তো স্যার তোমরা বুঝছি। বাছাই করার ক্ষেত্রে হুম হুম স্যার হচ্ছে আমার পয়েন্ট গুলো যেগুলো আছে, পয়েন্ট গুলো আমি যদি প্রথমটা ওইগুলো লিখি, পরে ও যদি ওইগুলো লিখি সমস্যা হবে কিনা এটা বলছি। যে ইন্ট্রোডাকশন, তারপরে আমি একটা হোয়াট ইজ এইটা, তারপরে রিফেক্ট, তারপরে হ্যাঁ, সমস্যা নাই। সরকার এটা কি তোমার, এটা তোমার, এটা আমি আবার বললাম, ইটস টোটাল কমপ্লিটলি আপ টু ইউ। এটা এক্সটেম্পোর স্পিচের মতো, কেউ কারুরটা অবিকল লিখতে হবে, কারুর মতো করে লিখতে হবে, এটা তো বলা হয় নাই। ওই বিষয়টা তুমি যতভাবে ফুটে ফুটে তুলতে পারো তোমার ওয়েতে। ঠিক আছে, রচনা কারোর সাথে অনুসরণ করে লিখতে হবে, এটা একটা মানে, আবার বললাম না মানে এক্সটেম্পোর স্পিচ কেউ আমি যদি। বলতে দুইটা আর কি, দুইটা যদি আসে রচনা, দুইটা একসাথে হ্যাঁ। আসলে আমি ওইটা বলছি স্যার। অনেক সময় দুইটা থাকে লেখা, বা দুইটা রচনা লিখতে বলে। তো হুম। প্রথমটা এই পয়েন্ট গুলো লিখলাম, দ্বিতীয়টা এই পয়েন্ট গুলো লিখলাম, এটা কোনো ইফেক্ট পড়বে তুমি কিনা? একটা, আমি বলি এই ক্ষেত্রে ক্লু দিয়ে লিখবা, একটা দ্বিতীয় ক্লু ছাড়া লিখবা, যদি এরকম থাকে কোনো সমস্যা নেই। অথবা পয়েন্টের নাম চেঞ্জ করে লিখবা। তুমি হিস্টোরিক্যাল জি স্যার, পজিশন লিখলে একটা এটাই বলছি। পয়েন্টের নাম, আর হলো ইটস পজিশন ইন দা পাস্ট। আচ্ছা, বুঝছো বিষয়টা? এরকম ধরনের, জি মানে জি স্যার, পয়েন্টের বুঝছি স্যার নামটা বুঝছি চেঞ্জ করে বুঝছি। লিখবো, অবিকল এসে নাম লেখার একটু দরকার নেই। শব্দ হালকা চেঞ্জ করে বুঝলাম লিখতে হবে। স্যার, হুম। এসেতে শব্দ বুঝলাম যে 600, মানে মানে 1200 ওয়ার্ড টোটাল। তো মানে হুম। স্যার আনুমানিক পেজ সংখ্যা কত, মানে না, পেজ সংখ্যা এটা কি তোমারটা সবারটা একটু জানাবে না, এটা তোমারটা আপ টু ইউ। এটা তোমারও পেজ সংখ্যা কতটা আমি তো বলতে পারবো না। কারণ তোমার পেজ হলো, পেজ সংখ্যা দিয়ে কিচ্ছু হবে না। কারণ স্যাররা স্যার? লেখা, অনেকের লেখা 1 পৃষ্ঠায় 150 200 শব্দ লিখে। আবার অনেকে 1 পৃষ্ঠা লম্বা খাতায় 50 60 শব্দ লিখে, এরকম তো আছে। লেখা তো এক একজনের এক একরকম। তো মিনিমাম ধরো অন্তত পক্ষে 8 পেজ লেখার চেষ্টা করো আর কি। 8 পেজের মধ্যে যে অন্তত পক্ষে যায়, লম্বা খাতা তো। স্যার আট 8 পেজ পৃষ্ঠায় যেন মানে কি বের করো। 16টা, নাকি মানে না না, 8 পেজ মানে এপিঠ কি স্যার মিলিয়ে 16? 8 পেজ। 16 পেজ ও লেখা সম্ভব? আচ্ছা, জি স্যার অনেকে বলে সেটাই যে শোনো, বলতেছি। অনেকে বলে 15 20 পৃষ্ঠা লিখছে। আমি আমার বুদ্ধিতে কুলায় না ভাই। 60 মিনিটে 5 12 60, মানে ধরো 1 পৃষ্ঠা ভরাট করতে তো কত বলো? মানে ওই লম্বা খাতা হইলে, ওই ফ্ল্যাট খাতা হইলে 6 পৃষ্ঠা, মানে জি মানে 5 মিনিট জি লাগে। আর যদি ইয়াটা জি। লিখে তাহলে 7 মিনিট লাগবে। অর্থাৎ আটমোস্ট তুমি দশ হ্যাঁ। পৃষ্ঠা দেখতে পারো। তুমি দেখো 6 মিনিট করে যদি হয়, 6 × 10 = 60। এই পৃষ্ঠার লম্বা স্যার খাতা 6 মিনিট, 6 মিনিটে পুরোপুরি ভাবে ফিল আপ করা সম্ভব না অনেক সময়। তাহলে 6 × 10 = মানে 60। হুম, হুম। জি। স্যার আমি 46 স্যার ব্লু ইকোনমি পাই স্যার 800-র মতো হবে ওয়াট লিখে ফেলছে স্যার, কোনো সমস্যা হবে কিনা স্যার সমস্যা নেই, একটু? সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। এটা মিনিমাম এতটা লিখতে বলছে আর কি। হ্যাঁ, ওকে। তো আমাদের মার্কস হলো স্যার 30। না, এটা কনস্ট্যান্ট আমার প্রশ্ন করে, আমি কাঙ্ক্ষিত গল্প দিতে পারবো না, পরে প্রশ্ন করো। আমি যখন গাড়িতে থাকবো তখন প্রশ্ন করো। মার্কস হলো 30। হলো আগামী শুক্রবারে প্রশ্ন করো। ধরো মার্কস হলো 30। মঙ্গলবারে, মঙ্গলবারে প্রশ্ন করো। হ্যাঁ, মার্কস হলো 30।
আর হলো এক্সপেক্টেড মার্কস কত বলো? এক্সপেক্টেড কত? 22 22 22 প্লাস, ঠিক আছে, 22 প্লাস। তো এখন তো প্রথমত হলো দ্রুততম সময়ে এগুলো প্রশ্নের উত্তর করা। আচ্ছা, প্রথমত হলো প্রাথমিক কথা, প্রাথমিক কথা, প্রাথমিক কথা হলো এসএসসি এবং এইচএসসি তে এগুলো, এসএসসি এবং এইচএসসি তে, এইচএসসি এগুলো আমরা অনুশীলন করে এসেছি, এগুলো আমরা অনুশীলন করেছি। এটা হলো তোমার মনের অনুশীলন করেছি। হ্যাঁ বা না বলো, করছো কিনা? সেখানে একটা প্যাসেজ থাকতো, 5টা প্রশ্ন উত্তর থাকতো। তা সুবিধা ছিল যেমনি প্যাসেজ সেভাবে আমরা হুবহু চালা দিতে পারতাম, তাই না? এখন পিসে আমাদের সহজ বিসিএ, থাকতেছে। হ্যাঁ সহজ থাকতো, তো মানে তখন আমরা মনে হতো প্যাসেজ করবো। লেখা সব থেকে ইজি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কোনোদিন জীবনে আমার মনে হয় কেউ মানে প্রমিস করে বলতে পারবো না যে বাসায় 5-10টা পেজের প্রশ্নের উত্তর আমরা প্র্যাকটিস করছি। আমরা ট্রু ফলস প্র্যাকটিস করছি, মাল্টি এগুলো প্র্যাকটিস করছি, সত্য কথা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করছি। কিন্তু আমরা বিশ্বাস করতাম আল্লাহ তাআলা আমাদেরকে ওই যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠাইছে যে তুমি ঠিক এই ধরনের প্রশ্ন উত্তর আমরা সরাসরি পরীক্ষার হলে যে দিতে পারবো। এই যোগ্যতা আমরা আমরা স্যার নিয়ে ব্যাটারি ছিলাম জন্মগ্রহণ না করছি। স্যার। হ্যাঁ, 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 জি স্যার। আর এখন ভয় পাইতেছে, কি অবস্থা? ওদের টেনশন নাই, এটা আল্লাহ আমাদেরকে সেই এবিলিটি দিয়ে পাঠাইছে, টেনশন নিও না। হ্যাঁ, ওকে। স্যার স্যার আগে তো আচ্ছা এখন, কপি করতাম, কিন্তু এখন তো কপি চলে না। হ্যাঁ এখন কপি না করে কি করা যায় দেখো এখন, চলো। আচ্ছা, দ্রুততম সময়ে স্যার একটা যদি প্রশ্ন উত্তর কপি করো। করে দিই তাহলে আমার কি অবস্থা হবে স্যার? দেখো, দ্রুত না কপি করা যাবে না, কিছু করা লাগবে না, ওয়েট করো। দ্রুততম সময়ে ভালোভাবে উত্তর করার কৌশল, ভালোভাবে উত্তর লেখার কৌশল, লেখার কৌশল, এগুলো হলো আমরা এখন কৌশলটা নিয়ে আলোচনা করবো। আসো, নোট 1, এগুলো কিভাবে আমরা ভালো করে করবো। নোট 1, এগুলো আমরা প্রথমে বলতে চাই যে আহ, প্রথমে প্যাসেজ না পড়ে প্রদত্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বো। শুধু করে লিখো, প্রথমে প্রথমে প্যাসেজ না পড়ে, না পড়ে প্রদত্ত প্রশ্নগুলো, প্রদত্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বো। প্রশ্নগুলো খুব ভালোভাবে একবার পড়বো, খুব ভালোভাবে পড়বো, ভালোভাবে পড়বো। প্রদত্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়বো মানে কি? এবং দাঁড়ো, এবং কি, দাঁড়ো, এবং বলে রাখি, এবং কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি? প্রশ্নতে যা চাওয়া হয়েছে একদম। মানে এই মূল বক্তব্যটা আর কি, কিওয়ার্ড বা মানে মৌলিক টার্ম গুলো আর কি, যেটাকে, বা মৌলিক, মৌলিক ক্লিয়ার টার্ম গুলো আন্ডারলাইন করে রাখবো, আন্ডারলাইন করে ফেলবো। স্যার প্যাস- হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক আছে। প্যাসেজটি আগে পড়বো না আগে কোশ্চেন গুলো পড়ে তারপরে আগে প্যাসেজে যাব? প্রশ্ন আমি সব বললে দিতে, প্রথমে প্যাসেজটি না না পড়ে, না পড়ে, ও নাটা বাদ দিতেছে, না পড়ে প্রদত্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বো। প্রশ্ন প্যাসেজ পড়বো না আগে, আমরা আগে প্রশ্নগুলো পড়বো। এবং কিওয়ার্ড গুলা প্রশ্ন আমরা প্যাসেজ, অন মাই মিস্টেক, প্যাসেজ না পড়ে কি বলো, মানে প্রশ্নগুলো আগে পড়বো এবং কিওয়ার্ড বা মৌলিক টার্ম যেগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করে ফেলবো। আচ্ছা, সূক্ষ্ম নির্দেশনা একটু লেখা রাখি, সূক্ষ্ম নির্দেশনা, নির্দেশনা, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন তোমাকে বলতেছি। খুব লাল কলম দিয়ে লেখা রাখো কথাটা। প্রশ্নগুলো পড়ার সময়, প্রশ্নগুলো পড়ার সময়, প্রশ্নগুলো পড়ার সাথে সাথে, পড়ার সময় একই সাথে একটি ধারণা প্রসূত, একটি ধারণা প্রসূত, ধারণা প্রসূত উত্তর ও কল্পনা করে ফেলবো, করে ফেলবো। আমার কথাটা বুঝো, প্রশ্নটা করবো এবং একটা ধারণা প্রসূত উত্তর তৈরি করে ফেলবো, ঠিক আছে?
যদি সময়ের সংকট দেখা থাকে আমি ধারণা প্রসূত উত্তরটি লিখে দেবো। যদি সময়ের সংকট দেখি, যদি উত্তর লেখার জন্য সময় সংকট দেখা দেয়, সময় সংকট হয়, সময়ের সংকট তৈরি হয়, সময়ের সংকট সংকট তৈরি হয় তাহলে ধারণা প্রসূত উত্তরটি লিখে উত্তর লিখবো। এটা হলো আমার পরামর্শ। শোনো, যে এটা লিখতেই হবে তোমার ধারণা প্রসূত উত্তর। তোমার বুঝাই বলতেছি, আমার ধারণা প্রসূত উত্তর বলতে কি বুঝিতেছি। ওকে, হ্যাঁ, আচ্ছা, ধারণা প্রসূত উত্তর। চলো আমি একটু প্যাসেজ তোমাদের একটু দেই। আসো, দাঁড়াও, স্ক্রিন শেয়ার করে দিল। ৪২তম বিসিএস এর প্রশ্নটা দাও, একটু স্ক্রিন শেয়ার করতেছি। যেমন দেখো, তাহলে আমরা আগে প্যাসেজ পড়বো নাকি আমরা ইয়াটা পড়বো বলো, আহ, প্রশ্নগুলো পড়বো? প্রশ্নগুলো পড়বো। আচ্ছা, আগে খেয়াল প্রশ্নগুলো করো, প্রশ্নগুলো পড়ার সাথে সাথে খেয়াল করে দেখো, একটু প্লিজ খেয়াল করো, একটু আমরা প্রশ্নটা পড়ি। যেমন, হাউ হ্যাজ দ্য ফ্রেজ ডিজিটাল ডিটক্স বিন এক্সপ্লেইনড ইন দ্য প্যাসেজ, অর ডিজিটাল ডিটক্স কিভাবে এক্সপ্লেইন করা হয়েছে, এটা নিয়ে আমি পরে আচ্ছা ইয়ে করবো। আচ্ছা আচ্ছা, মনে রাখবা, এই প্রথম প্রশ্ন উত্তর প্রথমে লিখবো কিনা এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্ন সবসময় আমি দেখছি প্রথম প্রশ্ন একটা ফাঁদ। প্রথম প্রশ্ন উত্তর প্রথমে লিখতে গেলে একটা ঝামেলা আছে, এই কথাটা বলে দেবো। হাউ ডাজ দ্য প্যাসেজ হাইলাইট দ্য ওয়ে প্যারেন্টস আর রিয়েক্টিং টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, তাহলে প্যারেন্টস এর রিয়েকশনটা কেমন, এটা নিয়ে। আচ্ছা, এটা পজিটিভ নেগেটিভ দুইটাই, তাই না? এরকম হতে পারে। দেখো, তুমি মনে মনে একটা উত্তর পেলে, হাউ ক্যান টেকনোলজি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বি পসিবল কজ অফ কনসার্ন। তো নিশ্চয়ই তোমার টেকনোলজি অনেকভাবে কনসার্নের কারণ হয়। বলো, তোমার যদি আমি তুমি বলো, সত্যি করে বলো, এই উম, তুমি প্যাসেজ পড়া ছাড়াও তুমি কি বোঝো যে টেকনোলজিটা বিভিন্নভাবে কনসার্ন? জি স্যার। ইয়েস নো বলো। ইয়েস আমি স্যার। এই কথাটা তোমার বলে জি দিই, স্যার। ওয়াই ইজ ডিজিটাল বিকাম ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ, এটা আমি প্যাসেজ থেকে দেখে নেবো। এটা হ্যাঁ, ডিজিটাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ, এটারও আমি একটা অনুমিত উত্তর নিতে পারি। আচ্ছা, হাউ ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড কানেক্টেড টু লার্নিং। তো ভার্চুয়াল ওয়ার্ল্ড কি আমাদের লার্নিং এর সাথে জড়িত না বলো? আমাদের জীবন তো এখন জি আমাদের স্যার। জীবনটা কিন্তু তিন তিন আমাদের তিনটা জগৎ নিয়ে বাস করি। দেখো, আমার ফিজিক্যাল একটা স্টেজ আছে, একটা আছে কি বলো সাইকোলজিক্যাল স্টেজ, আর একটা আছে ডিজিটাল ওয়ার্ল্ড। খেয়াল করে দেখো, তাই না? পুরোপুরি এটা একেবারে মানে এমন সব লোকদের সাথে মিট করতেছি যাদের সাথে আমি ব্যক্তিগতভাবে জীবনে মিট করতে পারবো না। তো ফলে এটা অনেক, এরপরে দেখো, খুব ভালো করে খেয়াল করবে, দেখো, হাউ ক্যান টেকনোলজি বি এ ফোর্স অফ গুড। তাহলে এটারে কিভাবে টেকনোলজিটা ফোর্স অফ গুড হইতে পারে, ফোর্স ফর গুড, যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করি। এটা একটা অনুমিত উত্তর তোমার মাথায় ঢুকে কিনা, হ্যাঁ বা না বলো? জি স্যার। আরেকটা খেয়াল করে দেখো, এবার শেষ প্রশ্ন, ইজ অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং, ওয়াই? এই প্রশ্নের উত্তর প্যাসেজে দেওয়া আছে কিনা সেটা বলো। এই প্রশ্ন তো আচ্ছা, প্যাসেজে দেওয়া আছে? নাই। মনে হয় না স্যার। প্যাসেজে না ও এই পুরো প্যাসেজটা পড়ার পরে তুমি বুঝবা যে এটা একটা চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড। এবার ওয়াই যেহেতু বলছে, এটা আমি নিজের মতো করে এক্সপ্লেন করে ফেলবো। এবং খেয়াল করে দেখো, যখন তুমি সব সংকটে পড়ে যাবা, যে আমার তো টাইম কত, ওই টাইমটা শুরুতে লেখা রেখো, টাইম হলো 10টা 50 মিনিটে শেষ হবে। পরিষ্কার বাংলা কথা যেটা, 10টা 10টা থেকে 10টা 5 মিনিট পর্যন্ত তুমি অ্যানালাইসিস করবা প্রশ্ন, আর 5 থেকে 50 মিনিট মানে 45 মিনিট একদম যদি ধরো খুনে হয়ে গেছে, তবু 55 এর পরে আমি যাইতে 1 সেকেন্ডও রাজি না, তাহলে তুমি সমস্যায় পড়বা। 10টা 55। তো ফলে দেখবা যে তুমি কি করছো, ঝামেলা করে গেছো। ফলে এই 2-4টা প্রশ্ন যদি তোমার নিজের মতো করে লিখে দাও, তাহলে কি হবে বলো? কি বললাম, প্যাসেজ পড়ার জন্য বলতেছি কত মিনিট, তাহলে বলো নিজের মতো করে লিখে দিলে আমার সময়টা সাশ্রয় হবে। তাহলে মূল কথা হলো, তাহলে প্রথম আমার একটু শেষের দিকে রিপিট করবো আমারে, আমরা প্রশ্নটা পইরা চলে যাবো
নাকি প্রশ্ন পড়ার সাথে সাথে একটা অনুমিত উত্তর বের করব? অনুমিত উত্তর বের উত্তর। করো। অনুমিত উত্তর বের করব। ওকে, এরপরে তুমি দেখো। আহ, আচ্ছা, ওকে, যেমন তাহলে লেখা রাখো। তাহলে যেমন তুমি একটা ইয়া লেখা রাখো, যেমন এই যেমন তাহলে খেয়াল করো, দাঁড়া আমি একটু তোমার ওই আবার একটা ইয়ে নিয়ে আসছি ছবি। আচ্ছা, তাহলে অনুমিত উত্তর ধারণা করা সত্য উত্তর লিখবো। এখানে লেখা রেখো, অনেক ক্ষেত্রে ব্যাংক এবং ব্যাংকের পরীক্ষা না অনেক সময় দেখবা যে প্যাসেজেস দেওয়ার সময় পেতেছে না। সেক্ষেত্রে আমি তোমার বলে রাখলাম, ব্যাংকের পরীক্ষা তোমরা কেউ দিয়েছো কিনা, দেখবা যে অনেক সময় তুমি প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়া লেখা রাখো, ব্যাংকের ক্ষেত্রে আরো বেশি কার্যকর হবে। আমার হয়তো তুমি দেখবে যে প্যাসেজ না পড়ে উত্তর করলে অন্তত উত্তর একটা লেখা আসলে তো অন্তত পক্ষে নাই মামা সেখানে মামা হইলো। আচ্ছা, যেমন লেখো, যেমন এইটার মধ্যে কিন্তু লেখা রেখো। স্যার একটা সমস্যা হয় কি, থিমেটিক কোশ্চেনে মানে বেশি সময় দিতে চাইলে এত সময় চলে যায়। তুমি বললাম তো, আমি থিমেটিক কোশ্চেন দিয়েই তোমার ইংলিশ প্রশ্ন ধ্বংস করবা অনেকেই যারা কথা শুনবা না। এবং মনে হয় লিখতেই থাকে, আরেকটু আরেকটু কত সুন্দর করে হ্যাঁ, লিখ। হ্যাঁ, হ্যাঁ। আগে বলো, এখানে পূর্ববর্তী আরেকজন পাপি একজন বললো যে এরকম ধারা খাইছো, তেমন কেউ থাকলে বলো। 46-এ আমার হয়েছে স্যার, 46-এ। স্যার আমি আমার বলো ঘন্টা এই ভাবিয়ে বিসিএস আমার টাকা স্টুডেন্ট স্যার। দেই নাই, কিন্তু এটা মানে বুঝি। এটা আগের আরে বিসিএস স্টুডেন্ট কিতে দেয়, মানে হাঁটাটা লাগবে। ব্যাংকের লিখিততে এটা ফেস করছি। আর হ্যাঁ, স্যার হ্যাঁ। আমি 46-এ স্যার 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। আর স্যার প্যাসেজ পড়ার সময় স্যার কিছুই মাথা থাকে না, মনে হচ্ছে সব উপর দিয়ে যাচ্ছে। উৎসাহে কি বলছে মানে প্যাসেজ এত হাইপার হয়ে যায় স্যার। ওকে, তুমি এবার আসো। এবার যারা নতুন আছো তোমরা, আমরা চলো 46 এর প্রশ্নটাই একটু তোমার আবার শেয়ার করি। 46 এর প্রশ্নটা শেয়ার করো, তাহলে খেয়াল করো এটা নিয়ে আমার 46 এর প্রশ্ন হলো এটা একটু বাড়াই দিচ্ছি। তাহলে ডিফাইন রিভার্স ব্রেইন ড্রেন। এই রিভার্স ব্রেইন ড্রেন, দাঁড়াও, খুব ভালো করে খেয়াল করো। এটা যদিও রিভার্স ব্রেইন ড্রেন কোনো শব্দটা প্যাসেজে নাই, এটা নিয়ে আমি দুদিন নোট টুতে বলতেছি। নেম দ্য অর্গানাইজেশন দ্যাট পয়েন্ট, তাহলে আমার কাজ হলো আমি খোঁজ করবো অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন এটার নাম ব্রেইন ড্রেন করছে। এটা প্যাসেজে দেয়া আছে, তাই না? শিওর 100%। আচ্ছা, এরপরে হলো ব্রেইন ড্রেন তো বুঝছো। মেধা পাচার স্যার। জি স্যার। মেধা পাচার, মেধা পাচার। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট। আবার যদি ব্রেইন ড্রেইন শব্দটাই না বুঝো তখন কিন্তু বিপদের আর সীমানা আর কি। এই জন্য অন্তত পক্ষে এদিক ওদিক তাকাই আর মূলটা ব্রেইন ড্রেইন শব্দটা তোমার মাথায় আসতেছে না যে মেধা পাচার হয়ে গেল। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ব্রেইন ড্রেইন অন হোম কান্ট্রি, এটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে দেশে সরাসরি। এবার বলো, বাংলাদেশ থেকে যদি মেধা চলে যায় তাহলে কি হইতে পারে, কোনো প্রভাব আছে কিনা বলো। জি স্যার। ভালো চিকিৎসক জি পাওয়া স্যার। যাবে না, ভালো আর্কিটেকচার পাওয়া যাবে না, ভালো এডুকেশন, প্রত্যেকটা সেক্টরের নাম লেখা লেখা এরা ঢুকবে। ইয়েস অন্য বলো, বলো না, জি হ্যাঁ বা স্যার। না। তো এইভাবে করে তুমি কি করবা, যেমন ধরো ধরো এই যেমন ধরো, ঠিক আছে, তাহলে তো এই প্রশ্নগুলোর উত্তর নিবা এবং তুমি দেখবা যেমন হোয়াট স্ট্র্যাটেজি মেড তাইওয়ান, তাহলে আমি অফকোর্স তাইওয়ান খুঁজবো, তাইওয়ান কি ধরনের উদ্যোগ নিছে, তাই না? তাইওয়ান কি ধরনের তার মানে ইয়ারে মানে মানে ব্রেন ড্রেন ফিরিয়ে আনার জন্য, যারা মেধাবী চলে গেছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য কি করা হয়েছে। হোয়াট আর সফটওয়্যার বেনিফিটস অফ ইমিগ্রেশন অফ দ্য হোম কান্ট্রি, বলো এই সফটওয়্যার বেনিফিট গুলো কি কি, আমি এর মধ্যে আছে সরাসরি ইয়ার মধ্যে। তো তাহলে আমরা একটা কাজ করব, কি কাজ, তাহলে আমরা কিছু প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়া আমরা প্রশ্নটা পড়া চলে যাব না, একটা মনে মনে অনুমিত উত্তর দাঁড় করানোর চেষ্টা করব। এবং প্যাসেজ সলভ করার সময় অন্তত দুই একটা প্রশ্ন তোমার বানায় লিখতে হবে, মানে অনুমিত উত্তরটা লিখতে হবে। ওকে, ঠিক আছে, লেখা রাখো। যেমন আরো আমি ইয়া দেখাইতেছি তোমার, এই যে ওই ইয়ার প্রশ্নটা কোথায় আসছিল কে বলতো, ওই যে চাইল্ড লেবার, চাইল্ড স্যার লেবার নিয়ে কোনো কতদিন আসছে। এটা বুঝতে না পারি এই ওয়ার্ডটার মিনিং, তাহলে কি করবো? তাহলে ওই মানে আশেপাশের জন থেকে হেল্প নিতে হবে। আর না বুঝলেও তুমি প্রশ্নগুলো ভালো করে পড়লে, তারপরে পাশাপাশি থিমে ইয়ার মধ্যে যাইলে কোথায় না, আরে ওই যে মেটা তো লেটার টু এডিটরে গেলে হবে। লেটার টু এরপরে প্যাসেজ এডিটর। করে এখানে
লেটার প্যাসেজটা পড়ে তুমি বলবা যে প্রথম বাক্যের মধ্যে বলা আছে যে এরকম সব চলে গেলে একটা দেশ মেধাশূন্য হয়ে পড়ে। এটা তো যদি না বুঝো তাহলে তোমার কাজ হলো ভিন্ন বলে রাখি, এটা রেকর্ড করা ঠিক না, তারপর আমি বলে রাখতেছি, তখন তুমি পার্ট টু তে চলে যাবে। ধরো ব্রেন, রিমেম্বার ব্রেন ড্রেন মানে মেধা পাচার, এটা তুমি বুঝোই না, বরং তুমি বুঝছো ব্রেন ড্রেন মানে হলো এখানে ব্রেনের মধ্যে অপারেশন করে মানে অন্য কিছু করা, বুঝছো কিনা, এরকম কিছু আসছে, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে পুরা। মানে ধরো স্যার আমি তো শেষ আনফরচুনেট পর্যন্ত বুঝি নাই স্যার, আমি মনে করছিলাম স্যার মেধা ক্ষয়, আমি ওই অনুযায়ী পরে মেধা বুঝতে পারছি ক্ষয়, হ্যাঁ, মেসেজটা পুরোটাই ব্রেন না, ড্রেন কথা, মানে হ্যাঁ চলে তাহলে যাচ্ছে। খেয়াল করে দেখো, মেধা পাচার আর মেধা ক্ষয় দ্যাট মিনস তুমি টোটালি মানে ইয়েতে চলে গেছো, মানে আর আর এখানে 30 নম্বর মানে ধ্বংস করে ফেলছো টোটালি, কারণ তুমি আর ভালো উত্তর করতে পারবে না। যখন তুমি বুঝছো এটা মেধা পাচার, এই তো টার্মটাই কি বুঝছো, এই আরো টার্মে ধ্বংস কিন্তু হয়ে সবকিছু স্যার, উত্তর লেটার তোমার টু দিতে এমনি বের পারছি। করে দিবে। মেধা পাচার হলে কি হয়, কি হয় যেটা আমার জানাই আছে, মানে সব দিক দিয়ে প্রভাব পড়বে। তাহলে এই এটা দাঁড়াও 30 সেকেন্ড, এই ক্ষেত্রে তুমি বলে রাখি যদি এরকম ধরনের সংকটে পড়ো, মেধা ব্রেন ড্রেন মানে তোমার কাছে ক্লিয়ার না বিষয়টা বা শব্দটা সম্পর্কে তুমি একদম অপ্রস্তুত, তাহলে পার্ট এ নম্বর, পার্ট বি তে চলে যাবা, রচনা লিখবা, তারপরে এই ট্রান্সলেশন ট্রান্সলেশন লেখা, তারপরে এটা হলো ডব্লিউ আর পলিসি হচ্ছে কিনা, না ডব্লিউ আর স্যার। পলিসি হলো ওয়াশরুম পলিসি, ঠিক আছে? একটু ঘুরে টুরে আসো, দেখো ব্রেন টিন ফ্রেশ হয় কিনা, রাস্তার মধ্যে কেউ দেখা টাকা যায় কিনা, ভাই ব্রেন টিন নাকি, হচ্ছে কিনা বিষয়টা, একটু রিফ্রেশ জি করে আসো। স্যার। বেশি আল্লাহ মাফ করে ইনটেক দেবে হলে নাকি? আমাদেরকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেব, ঠিক আছে? তারপরেও জি আমি স্যার, জাস্ট তুমি এরকম জি স্যার। যদি কোনো মতে ধরো মানে এই আল্লাহ তোমার ওহিনাজিল হয়ে গেছে যে তুমি বুঝছো ব্রেন ড্রেন মানে মেধা বাঁচা, তো হা ওহি এটা বুঝে নাজিল কোনো হোক কথা স্যার, হইলো? আমি সব বুঝে যাই পরীক্ষায়। আল্লাহ যদি তোমার রহম করে, দেখবে যে অনেক সময় রেস্টরুমে গেলে, ওয়াশরুমে গেলে আল্লাহ অনেক সময় ইয়ে করে, মানুষের মন ফ্রেশ করে, ঠিক আছে? কিন্তু সাবধান, স্যার আমি লিখতে গেলে মনে তো, আছে স্যার দাঁড়াও, লিখতে গেলে তো পঁয়ত্রিশে, গ্রামাটিক্যাল মিস্টেক শোনো হয় শোনো, স্যার মাঝে মাঝে। 35-এ আমার বন্ধু আমার সামনে আমার এই ওয়াশরুমে গেছে, ম্যাজিস্ট্রেট তো আমাদের মতো পোলাপান মনের বয়স না, ও এখানে ম্যাজিস্ট্রেটের সাথে অ্যানালাইসিস করছে কইরা কিছু জিনিস টিনিস লেখা হাতের মধ্যে লেখা আবার এসে বসছে, এরপরে ম্যাজিস্ট্রেটও এসে বসে খাতাটা দিয়ে দাও ম্যাজিস্ট্রেটের সাথেই, মানে উঠতে পারতে ধরো ধরো অল্প মানে হয়তো আগের বা দুই সিএস আগে হয়েছে, তো ওর সাথেই অ্যানালাইসিস করছে এখানে ওয়াশরুমে দিয়া, যাইয়া আবার আসছে, আসার পরে বুঝছো তো বিষয়টা। বি কেয়ারফুল। কি রে। আহারে, তাহলে আমি বলি যেমন ধরো ওয়াই আর মেনি চিলড্রেন, আমি খুব খেয়াল করো, আমি কৌশল শিখেছি, ওয়াই আর মেনি চিলড্রেন, ওয়াই আর মেনি চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, এই বাক্যটা ইয়ারা বলতো, মানে এই যে ইয়ার মধ্যে ছিল ফোর্স টু গিভ আপ দেয়ার স্টাডিজ, এরকম একটা প্রশ্ন ছিল, ফোর্স টু গিভ আপ, গিভ আপ দেয়ার স্টাডিজ। আমার এই ধরো আমি কোনো সময় পেলাম না, আমার কাছে ঢুকার সময় নেই, 40-45তম বিসিএস এই প্রশ্নটা দিয়ে আসছে, আমার একটু বলো এটা একটা অনুমিত উত্তর আমি লিখতে পারি কিনা, হ্যাঁ বা না বলো, ইয়েস অর নো বলো। জি স্যার। জি স্যার। এরপরে এরপরে আবার আমি আবার স্ক্রিন শেয়ার করে এই প্রশ্নটা লিখো, জি স্যার। ধরো ধরো 44তম প্রশ্ন লিখো, ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ান, ওয়াই, এই প্রশ্ন লিখো 44তম, 2 নম্বরে লিখো, ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ান, প্রশ্ন, ওয়াই। ঠিক আছে, ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ান, ওয়াই। তো আমি একদম পুরোপুরি নিশ্চিত, আমি সবসময় দেখছি আমার এক অবজারভেশন হলো এরকম তুমি 2-4টা প্রশ্ন পাইবে, 2-3টা প্রশ্ন, তাহলে নিচে লেখা রাখো এর একটি কোন মানে অর্থাৎ এরকম 2-1টি প্রশ্ন, আহ, এরকম 2-1টি প্রশ্নের অনুমিত উত্তর, ধরো এরকম 2-1টি প্রশ্নের অনুমিত উপযুক্ত উত্তর মিলিয়ে ফেলতে পারলে চাপ কমবে, উত্তর মিলিয়ে ফেলতে পারলে
পারলে নির্দিষ্ট সময়ে আমার মূল ফোকাস হলো সবাই ভালো লিখতে পারবা। মূল সংকটটা কি ভালো লেখা নাকি নির্দিষ্ট সময় শেষ করা? বলো। শেষ করতে সমস্যা হবে না। স্যার দুইটাই। এই আগে বলো, এটা কি ভালো লেখার সমস্যা নাকি নির্দিষ্ট সময় শেষ করা? দুইটাই স্যার দুইটাতেই নির্দিষ্ট নজর সময় রাখতে ভালো হবে। লিখতে পারবে। হ্যাঁ, আর শোনো আমি বলি আর কি, ভালো 8টা লিখো, 7টা লিখো, 3টা যদি 2টা যদি ভালো নাও হয় হারে বারে কাটবে। যখন 10টাই ভালো করতে যাইবা তখন বিপজ্জনক। আমি বুঝতে পারছি বিষয়টা, 10টাই আমার ভালো হবে না। ওকে, নোট টু। আচ্ছা, নোট টুতে লিখো। প্রশ্নগুলো পড়ার পর এবার প্যাসেজ পড়া শুরু করবো। প্রশ্নগুলো পড়ার পর নোট টু। প্রশ্নগুলো পড়ার পর এবার প্যাসেজ পড়া শুরু করবো। প্যাসেজ পড়া শুরু করবো এবং কি করবো বলো? আর কি করবো বলো? মানে কোনটার সাথে মিলাবো? প্রশ্নের সাথে এবং কোশ্চেনের আন্ডারলাইন করা, কোশ্চেন এ আন্ডারলাইন করা, আন্ডারলাইন করা ওয়ার্ড গুলোর সাথে সাথে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করবো। মিল খোঁজার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা ইয়ে করবো। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে অবিকল শব্দ নাও থাকতে পারে। অবিকল শব্দ নাও থাকতে পারে। অবিকল শব্দ বলতে কি হলো? যেমন লেখা রাখো। যেমন আমি তোমার একটু আমার স্ক্রিন শেয়ার করি। যেমন হলো এই প্রশ্নটা লেখা রাখো। স্ক্রিন শেয়ার করি। যেমন লেখো। স্যার মাঝে মাঝে তো প্রশ্নের অর্থই বুঝি না যে কি চাইছে। না বোঝা যাবে, সে প্রত্যেকবারই বোঝা যায়। দুই একটা প্রশ্ন বুঝবা না, না বুঝলেও তোমার অনুমান করার সুযোগ থাকে। যেমন ধরো এই লেখা রাখো, ডিফাইন রিভার্স ব্রেইন ড্রেন। এই প্রশ্ন লেখা রাখো। যেমন রিভার্স ব্রেইন ড্রেন শব্দটা লেখা নেই বা এই ধরনের কোনো আলামত নেই। এটা খেয়াল করো, প্রশ্ন না বুঝলে এই প্রশ্নের উত্তর আমি জানি। এটা প্রথমে আমি রিভার্সে করছিলাম রিজার্ভ, আমার মাথায় রিজার্ভ পর কি আমার বিশ্বাস করো, প্রথমে রিভার্সে কি পড়ছি বলছো কিনা, রিভার্সে পড়ছি রিজার্ভ। আমার তো ব্রেন পুরো নষ্ট, কারণ রিজার্ভ ব্রেন টেন তো কিছুই নেই। পরে আবার খেয়াল দেখছি এটা মানে রিজার্ভ না, রিভার্স ব্রেন ড্রেন। রিভার্স মানে কি বলো? উল্টা, বিপরীত। আসলে আমার পূর্ব পাপি, পূর্ব তুমি বলছো ফেরিয়ারের আমার পাপি আরেকজন আছে, বলছে ও নাকি এটা রিজার্ভ করছিল। ঠিক আছে, আচ্ছা। তো রিভার্স হলো ফিরে আসা, তাই না? পাল্টাই দেয়া। তাহলে রিভার্স ব্রেন ড্রেন বলতে তুমি কি বুঝতেছো? স্যার অন্যান্য দেশের যারা আমাদের দেশে আসে মানে এরকম। ব্রেন ড্রেন যা হয়েছে তা আবার উল্টে দেশে ফিরতেছে। মানে মেধা অর্জন করে মেধা পাচার হয়ে গেছে, মেধা আবার ফিরে চলে আসতেছে, যেতে হবে তাদেরকে ফিরে নিয়ে আসা। ফিরে জি আসতেছে। স্যার, ওকে, মানে ফাইন। যারা উচ্চ শিক্ষা নিয়ে বাইরে যায় তারা আবার ফিরে আসছে সেটা। লেখা রাখো এই ধরনের রিভার্স ব্রেন ড্রেন প্যাসেজে উল্লেখ করা নাই, কিন্তু লেখা রাখো। যেমন কত তুমি বিসিএস না এটা? 46 তুমি বিসিএস এর রিভার্স ব্রেন ড্রেন কথাটা উল্লেখ নাই, কিন্তু প্যাসেজের মধ্যে এমন বক্তব্য আছে।
মানে ফিরে আসার দৃষ্টান্ত আছে তাইওয়ান টাইওয়ান এগুলোর মধ্যে। ওকে, তাহলে এখন কথা হলো, শোনো, প্যাসেজের সংজ্ঞায় প্রথম বাক্যে যদি দেখো, একটা তোমার ইয়ে করে, এটা একটা যে খুব চালাকি করে প্রশ্নটা করছে। শোনো সংজ্ঞা দিছে, শোনো সংজ্ঞা দিছে প্রথমে, হোয়েন সায়েন্টিস্ট, একটু পড়ো না, একটু পড়ো, একটু পরে আমার হেল্প করো, বলো না, একটু পড়ো, একজন একটু পরে শোনো না, কেউ নাই এখানে পড়ার when মতো। scientists when হুম scientists হুম healthcare providers, হুম entrepreneurs, and other business and management talent consistently leave the country of birth হুম for opportunities abroad, it creates হুম persistent drag on the home country's economy and blights its growth. ইটস Okay. গ্রোথ। This this phenomenon is popularly known as brain drain, a খেয়াল coinage করো, of the যখন British বিজ্ঞানীরা, Royal Society. ডাক্তাররা, উদ্যোক্তারা এবং ব্যবসায়িক মেধাবীরা ধারাবাহিকভাবে তার জন্মভূমি ছেড়ে কোনো বিশেষ মানে অপরচুনিটি নিয়ে দেশ ছেড়ে চলে যায়, জন্মভূমি ছেড়ে চলে যায়, হ্যাঁ, বিশেষ সুযোগ সুবিধার জন্য দেশ ছেড়ে জি চলে যায়, অনুবাদ করতে হবে নিয়ম অনুযায়ী। যখন এরা বিশেষ অপরচুনিটির জন্য দেশ ছেড়ে চলে যায়, তখন এটা কি বলো, পারসিস্টেন্ট ড্রাগ অন দ্য ইয়ার মধ্যে একটা বড় ক্ষত তৈরি করে, দেশের অর্থনীতিতে অর্থনীতিতে বড় ক্ষত তৈরি বড় করে ক্ষত এবং তৈরি করে এবং এটার বৃদ্ধি উন্নয়ন ব্যাহত করে ব্যাহত করে। বৃদ্ধি তোমার যদি ব্যাহত আমি করে ব্লাইট শব্দ খেয়াল করে দেখো, ব্লাইট শব্দ কি জিজ্ঞাসা করতাম, পারতাম না, কিন্তু ওই যে এখানে লাইনটা পড়ার পরে বুঝছি এগুলো ব্যাহত থাকবে, মানে ব্যাহত জাতীয় কোনো শব্দ হবে। ইয়েস অর নো বলো। হ্যাঁ হ্যাঁ, এখন yes খেয়াল করে দেখো, তো এইটা হলো ব্রেইন ড্রেন। দিস ফিনোমেনন ইজ পপুলারলি নোন অ্যাজ ব্রেইন ড্রেন। এটারে বলা হয়েছে ব্রেইন ড্রেন। বিশ্বাস করো, এটা আমি প্রথমে রিজার্ভ ব্রেইন ড্রেন কোথায়, পুরো প্যাসেজ পড়ে দিকে রিজার্ভ খুঁজে পাই না, পরে আবার মনোযোগ দিয়ে পড়ে দেখলাম যে এটা রিভার্স না, আরে সরি রিজার্ভ না, রিভার্স। তাহলে বোঝা গেল, ওই যে শেষের দিকে প্যাসেজের মধ্যে বলছে, যে উদাহরণ দিচ্ছে, যদি এটা রিভার্স মানে হলো যদি ব্রেইন ড্রেন যাই আবার ফেরত চলে আসে, তাহলে সুন্দর করে আমি এটা সংজ্ঞায়িত স্যার করতে পারি। হাওয়ার স্যার হুম স্যার এই যে বল। এই লাইনটা পড়ে আমি মানে ব্রেইন ড্রেন এর বাংলা অর্থ না জানলেও বুঝতে পারতেছি আসলে এটা কি, এইটাই, আসলে কি মানে। শিওর, এইটাই একদম পুরো বলা হয়েছে যে একটা সংজ্ঞা দিয়ে দিছে, সংজ্ঞা দিয়ে বলছে এটা ব্রেইন ড্রেন বলা হয়। ঠিক আছে, তো এখন কি এটা স্যার একটা, মানে সব সব ক্ষেত্রে সব প্যাসেজের ক্ষেত্রে কি এরকম থাকবে যে মানে আমি বুঝতে পারবো আমি যে আমার ওই। কাছে মনে হচ্ছে কোনোটার মধ্যে এরকম ছিল না, এরকমটা নাই, এরকমটা আমার কোনো সময় মনে নাই। আর একটা কথা বলে রাখি, শোনো, তোমার একটা সমস্যা বলে রাখি, তুমি ড্রাগ নিয়ে বিভ্রান্ত হইবা, মনে করো এটা ড্র্যাগ, ড্রাগ করবা, এটা ড্র্যাগ অন দা হোম কান্ট্রিজ, ব্লাইট, এই শব্দ তোমার ইয়া করবে, বিচলিত করবে। কিন্তু তুমি যদি প্যাসেজ পড়ে রিট্রান্সলেশন করতে অভ্যস্ত হও, যে একটা কথা বারবার আমি বলছিলাম কিনা, যে কোনো শব্দ যেন আমার নিয়ন্ত্রণ না করে, তাহলে ইট ক্রিয়েটস পারসিস্টেন্ট ড্র্যাগ অন হোম কান্ট্রিজ ইকোনমি, তো এগুলো চলে গেলে দেশের অর্থনীতিতে তো খুব উন্নতি ঘটবে, তাই না? নাকি মানে অবনতি ঘটবে? তাহলে পারসিস্টেন্ট ড্র্যাগ অবনতি। শব্দটা অবশ্যই কি বলো, অবনতি ঘটানো। তারপরে কি ওই ব্লাইটস ইট গ্রোথ, এগুলো চলে গেলে ব্লাইট হবে, মানে নিশ্চিত করে আশেপাশে একটা কথা কিন্তু বলা ছিল যে প্যাসেজ পড়লে সব শব্দ দ্বারা নিয়ন্ত্রণ নিতে আমার দরকার নেই, আশেপাশের মনোভাব আমার বইলা দিবে যে প্যাসেজটার অর্থ কি হইতে পারে। তো ঠিক আছে, ওকে, তাহলে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম তোমারে, কি, তাহলে ডিফাইন, তাহলে লেখা রাখো রিভার্স ব্রেন ড্রেন, কথাটা লেখা নেই, কিন্তু আমি এটা অনুমান করে লিখবো। এবং আমি শোনো, প্রথম প্রশ্ন আমি, আমার পরামর্শ আছে, প্রথম প্রশ্ন আমরা প্রথম প্রশ্ন জায়গা খালি লিখবো, এটা বলে দেবো আমি। ঠিক আছে, ওকে, আসো। ওকে, লেখা রেখো, তাহলে কি লিখছো বলো, রিভার্স ব্রেন ড্রেন শব্দটা নাই, ধরো ইয়াতে আছে, প্রশ্নে আছে, তখন প্রশ্নে আছে, প্রশ্নে আছে, আছে স্যার কোশ্চেনে স্যার। ওই প্রশ্নে কোন জায়গায় আছে বলো, কোন জায়গায়? স্যার এই যে so what can countries and companies that see their best and brightest lead to do in response? What can they do to reverse the brain drain? ও, কত নম্বর, কোন জায়গায় আছে বলো তো, স্যার এটা শেষের প্যারার আগের প্যারাটা কত স্যার। নম্বর প্যারায় বলো?
তার শেষের দিক থেকে আগের প্যারাটা স্যার, ওই যে দ্য ফার্স্ট ইম্পারেটিভ। তাহলে তার নামটা করার কারণে আমি মিস করে গেছি, দাঁড়াও একটু দেখেন। স্যার সো হোয়াট ক্যান কান্ট্রিজ, স্যার শুরু হয়েছে এই প্যারাটা দিয়ে স্যার। স্যার কিন্তু ওটা একটু টেকনিক্যালি ওখানে দেওয়া যায় এখানে। দাঁড়াও কোথায় নাই ব্রেন স্যার ড্রেন। Hence, the need to আছে স্যার। revert it is stronger and more urgent. It just ব্রেন ড্রেন হ্যাজ লং, ও আচ্ছা আচ্ছা লেখা পরের নেই পৃষ্ঠা, ও শেষ, জি আচ্ছা। স্যার, এটা সুন্দর করে বর্ণনা Still করা brain আছে। drains. So what can ঠিক আছে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, আমি পাইছি হ্যাঁ। তাহলে ওই যে আমার জি স্যার। মানে ওই ফার্স্ট রিডিং আর কি, দ্রুত চোখ বলে যাওয়ার কারণে রিভার্স ব্রেন ড্রেন। হাউএভার আমি বুঝছি। তাহলে মোট কথা হলো যে কি বলো, মুদ্রা কথা হলো কি, মানে এটা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এখন বলো, যেমন ধরো একটা প্যাসেজ ছিল বাংলাদেশ ব্যাংকে, যেমন ধরো প্রশ্নে আছে আর ইয়াতে লেখা রাখো, এটার নাম কি, প্রশ্নে আছে আর হলো এটার নাম কি, প্রশ্নে আছে আর হলো কি, প্যাসেজে স্যার আছে। প্যাসেজে আছে, আমি বলছি একটা হিসেব, প্যাসেজে আছে। আমি বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন বলি, যেমন ধরো আছে, এখানে আছে তোমার প্রশ্নটাতে ছিল তোমার এই প্রশ্ন ছিল ডিভাস্টেটিং স্টর্ম, খেয়াল করো, ডিভাস্টেটিং স্টর্ম। আর প্যাসেজে আছে কি বলো, প্যাসেজে আছে কি, টর্নেডো। তাহলে আমি একটা যে কথাটা এখানে মূল উদ্দেশ্যটা কি ছিল, টর্নেডো, টর্নেডো। প্যাসেজের হুবহু শব্দটা কি ইয়াতে থাকবে কিনা বলো, থাকা জরুরি কিনা, এই প্রশ্নে যে শব্দটা থাকবে এটা অবিকল প্যাসেজে থাকবে কিনা, বা থাকা জরুরি কিনা, না স্যার, নাও থাকতে ইয়েস অর পারে। নো বলো। অবিকল্প থাকে না স্যার। মানে থাকতে পারে, যেমন নাও ধরো থাকতে পারে স্যার। খেয়াল করে দেখো, আমার মতো যদি কেউ থাকো, ধরো রিজার্ভ শব্দটা আমার চোখে পড়ে নাই, কারণ এটা তো আমি দ্রুত চোখ বলেছি, ইয়েস অর নো বলো, দ্রুত চোখ জি বানাবে, স্যার। আমার রিভার্স শব্দটা চোখে পড়ে নাই। তাহলে আমি চিন্তা করে নিছি যে এটা কি হইতে পারে, মানে রিভার্স, মানে ধরো আমার মতো হইতে পারো না, এখানে রিভার্স তোমার চোখে পড়ে নাই, হইতে পারে কিনা বলো, দ্রুত পড়ে গেছো। কারণ আমি যারা পরীক্ষা দিই আমি প্যাসেজটা সলভ মানে এক নজরে পড়ছি, পড়ার সময় রিজার্ভ চোখে পড়ে নাই, ফলে আমি রিভার্স শব্দটা অনুমান করে নিছি যে কি হইতে পারে, যে ব্রেন ড্রেন হয়ে গেলে আবার এটা ফিরে নিয়ে আসার জন্য। আর একটা বড় মজার বিষয় হলো, প্রথম প্রশ্ন যেটা দিছে, প্রথম প্রশ্ন উত্তর প্রথম অন্যান্য প্যাসেজ গুলাতে প্রথম বাক্যে থাকে সাধারণত, প্রথম পার্টে থাকে। এখন বলো এখানে যে ডিফাইন কি বলো, রিভার্স ব্রেন ড্রেন, এটা কি প্রথমে আছে না শেষে আছে আলোচনাটা? শেষের দিকে স্যার। ওকে, ডান। আচ্ছা এবার আসো, একটা কথা আছে, নোট থ্রি তে হলো, নোট থ্রি আরেকটা কথা আমি এখানে সংযোজন করতে চাই, অবশ্যই মাথায় রাখবো, অবশ্যই মাথায় রাখবো। তোমার লেখো থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে, থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে লিখো, থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে, থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে গ্রামার পার্ট থেকে, গ্রামার পার্ট থেকে, গ্রামার পার্ট থেকে প্রশ্ন কি কি আছে বলো, সিনোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে আর কি থাকে বলো, মানে ওয়ার্ড মিনিং থাকে, ওয়ার্ড মিনিং, তারপরে থাকে কি বলো, সেন্টেন্স মেকিং, চেঞ্জিং পার্টস অফ স্পিচ, চেঞ্জিং পার্টস অফ স্পিচ, চেঞ্জিং স্যার লাস্টেরটা কি লিখছেন? স্যার আপনাকে স্যার শুনি না। লাস্টে তারা তো মিউট হয়ে গেছে। Seconds joining.
আর আপনি স্যার মিউট মিউট হয়ে হয়ে গেছেন গেছেন। স্যার। স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। স্যার কি আমাদের কথাও শুনতেছে না? তুমি এখন ওইটা নিয়ে পড়ে থাকো। সরি, মাই মিস্টেক। আমি মানে মিউট হয়ে গেছিলাম, এত কথা বলছি দিলে শোনো নাই কিছুটাই। এই সর্বশেষ কোন কথাটা শুনছিলা বলো? সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং এর জন্য যে শব্দগুলো প্রদত্ত হয়েছে, যে শব্দগুলো প্রশ্নে প্রশ্নে প্রদত্ত হয়েছে কি, যে শব্দগুলো প্রদত্ত হয়েছে সেগুলো আমরা একবার পড়ে ফেলবো। সেগুলো পড়লে সুবিধাটা কি শোনো, সেগুলো পড়লে সুবিধাটা আমি দেখে দিচ্ছি। ধরো, এখন ধরো বিশেষত তাহলে এটাতে কোনো শব্দের অর্থ জানো না, যেমন ব্লাইট। ব্লাইট শব্দটা যদি আমি কি করি বলো, এমনি অর্থ জিজ্ঞেস করো তাহলে তুমি পারবো না, কিন্তু যদি প্যাসেজ থেকে শব্দটা বের করি তাহলে আমরা অনুমিত একটা অর্থ বের করতে পারি কিনা সেটা বলো। এরপর বিশেষত সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তাহলে লেখা আছে এখানে কয়েকটা কথা, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। লেখা রাখো আগে, কেন আমি এই কাজটা করবো। আহ, কারণ 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 প্যাসেজে উক্ত শব্দটি খুঁজে পাওয়া গেলে আহ, উত্তর তৈরি করতে সুবিধা হবে। প্যাসেজে উক্ত শব্দটি উক্ত শব্দটি খুঁজে পেলে খুঁজে পেলে উত্তর তৈরি করতে সুবিধা হবে, উত্তর তৈরিতে সুবিধা হবে। সেকেন্ড, সময় মানে কোন মানে সময় বাঁচবে, মানে গ্রামারের উত্তর লিখতে সময় বাঁচবে। কেন বলো একটু, আমি উদাহরণ সহ দেখাচ্ছি। গ্রামার অংশে উত্তর লিখতে সময় বাঁচবে। স্যার পূর্বের সেন্টেন্সটা কি কি ছিল? সরি আমি দেখতে পাই। প্যাসেজে উক্ত শব্দটি খুঁজে পেলে উত্তর তৈরি করতে সুবিধা হবে। সেকেন্ড, গ্রামার অংশে উত্তর লিখতে সময় বাঁচবে, সময় বাঁচবে। আমি বলছি তোমারই বাঁচবে। আচ্ছা, যেমন ধরো একজন তোমার আমি বলি, কেন তোমার বলি, যেমন কততম বিসিএস, ধরো গ্রামার অংশে গ্রামার অংশে গ্রামার অংশে আহ, ধরো ইনক্লিনেশন সাবজিউম ব্লাইট ধরো দিয়ে বাক্য তৈরি করতে বলা হবে। বলা হলো স্যার ইনক্লিনেশনের পরে কি লিখছেন? ব্লাইট সাবজিউম না কনজিউম। SUBSUM। এটা আমার কাছে মনে হয় এই শব্দগুলা 40-তে, মানে আমার কাছে মনে হচ্ছে 40তম বিসিএস আছে। তাহলে ধরো এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হলো। এখন আমার বলো, ইনক্লিনেশন শব্দের অর্থ জানো না এমন কেউ থাকলে বলো। স্যার জানি না। জানো না, এক্ষেত্রে স্যার তুমি যদি অজানা শব্দ দিয়ে তুমি বাক্য বানাইতে পারবো না। এর ফলে আমি ওই প্যাসেজের মধ্যে, মনে রাখবা এখানে একটা সূক্ষ্ম কথা বলবো, প্যাসেজের মধ্যে যদি বাক্য খুঁজে পাই তাহলে আমার ওই লেখা রাখো, ফলে আমি প্যাসেজের মধ্যে তাহলে কি করবো আমি বলো, তাহলে
মানে এর অর্থ আমার মানে এগুলোর অর্থ জানা না থাকলে এগুলোর অর্থ জানা না থাকলে এগুলোর অর্থ এরকম মানে এই ধরনের শব্দের অর্থ জানা না থাকলে তুমি দেখবা যে অনেকগুলো অর্থ তুমি জানো না, শব্দের অর্থ জানা না থাকলে অর্থ জানা না থাকলে কি করবো বলো? প্যাসেজ থেকে কি করবো বলো? ওই যে এদিক সেদিক প্যাসেজের করে বাক্যটি স্যার লিখলে হবে না স্যার? প্যাসেজ স্যার এর প্রদত্ত প্যারাফ্রেজিং করে বাক্যটি। লিখলে তো হবে প্যাসেজ হ্যাঁ থেকে হ্যাঁ, দিয়ে। এটাই বলছি আমি, প্যাসেজের প্রদত্ত বাক্যটি কি? প্রদত্ত বাক্যটি কি? প্যারাফ্রেজিং করে লিখবো। প্যারা PHRAFING প্যারাফ্রেজিং করে লিখবো, করে লিখবো। আমি অনেক পর করিতেছি। হ্যাঁ এখানে, হ্যাঁ লাল কলম দিয়ে লেখা রাখো, সেন্টেন্স মেকিং এ ফুল মার্কস পেতে হবে। সেন্টেন্স মেকিং অংশে, মেকিং মেকিং এ আমাকে আমাকে অবশ্যই ফুল মার্কস পেতে হবে। কেন বল? একটা নম্বরের জন্য না পেতে। শোনো, একটা আমি বলছি যে যে ইয়ার মধ্যে না, ধরো পুরঞ্জ স্যার আমার এটা বলছিল যে ধরো 40টা, অনেক সময় 5টা বা 10টা বাক্য মেক করতে বলা হয়। এখন বলো স্যার কি এই বাক্যগুলো পড়ে নাম্বার দেন না পড়েন না বলো? আর এটা এগুলো তো নাম্বার 100% এই বাক্যগুলো পড়েন। স্যার আমারে বলছিল যে ধরো ওই যে 40টা মিস, তার তো খাতা দেখছিল, খাতা দেখার পর স্যারের এই 10টা বাক্য দেখে আমি অনুমান করছি যে সে কতটুকু ভালো লাগছে। স্যার কি পুরো সেটা লাইন বাই লাইন পড়ার সময় আছে তার? স্যারের বলো সুযোগ নেই। কিন্তু 10টা বাক্যের মধ্যে, হ্যাঁ তোমার একটা মানে সে কেমনে বাক্যটা লিখছে, সে 10টা বাক্য মানে তার কতটুকু ভাব, তো সবগুলো চাপা লাগে না। তো এখানে অবশ্যই ভালো করব, মনে রাখবে যেহেতু এটা পয়লা স্যার নাম্বার দেবে, একটাতে 1 নম্বর করে দেবে, অতএব লেখা রাখো সেন্টেন্স মেকিং এ আমাকে অবশ্যই ফুল মার্কস পেতে হবে। 10-এর মানে 10টা থাকলে 10টা, 5টা থাকলে 5টা, 6 নম্বর থাকলে 6 নম্বর ফুল মার্কস পাবো। দেখেন এখানে আমার একটা প্রশ্ন আছে, এক্ষেত্রে মানে বাহারি রকম স্ট্রাকচার ব্যবহার করবো। এক্ষেত্রে বাহারি রকমের স্ট্রাকচার ব্যবহার করবো। এবার বলো বাহারি রকমের স্ট্রাকচার মানে কি? ভিন্ন নিয়মের। হচ্ছে হ্যাঁ? স্ট্রাকচারটা অল্টার করে লিখবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে প্যাসিভ হ্যাঁ মানে কিন্তু 10 মানে বাক্যে নেগেটিভ, 10 পজিটিভ। বাক্যে আমি দিয়ে দেবো একটা শীট, 10 বাক্যে 10 রকমের স্ট্রাকচার। কম্পারেটিভ। হ্যাঁ, স্ট্রাকচার এক এখন তো ধরনের স্যার বাক্য নিজের ব্যবহার মধ্যে করবো। সেন্টেন্স বানাইতে দেয় না, এখন তো হয় কম্পারেটিভ বলে, না হয় স্যার নেগেটিভ বলে, না হয় ইয়া এটা তো ইনস্ট্রাকশন দিয়ে দিলে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর নইলেও আমি কি করবো বলো, যদি ইনস্ট্রাকশন দেওয়া না থাকে আমি বাহারি রকমের বাক্য ব্যবহার করব। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আরেকটা কথা আছে, যেমন ধরো এবং একই সাথে আরেকটা ধরো, ধরো ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ক্ষেত্রে, ধরো যেমন এবং এবং বাক্য বাক্যের এটা কি বলবো, বাক্য তৈরিতে আভিজাত্য প্রদর্শন করবো, এটা আমি বলে রাখছি। বাক্য তৈরিতে পাশাপাশি বাক্য তৈরিতে আভিজাত্য প্রদর্শন করবো। আভিজাত্য বলতে কি? আভিজাত্য বলতে কি বুঝাবো? আভিজাত্য প্রদর্শন করবো। আমার এটা বুঝে পড়ে, এটা পুরো স্যারের কথা ছিল, প্রদর্শন করবো। যেমন ধরো, যেমন এই 40তম বিসিএস পার্ট অফ দিয়ে বাক্য লিখতে বলছে, পার্ট অফ দিয়া ওই যে কোন একটা স্টাডিকে, মানে তোমাদের গাইড বই আমি দেখছিলাম, লেখা আছে রাহেলা ইজ আ পার্ট অফ মাই লাইফ। এইটাও বাক্য হয়েছে কিনা বলো, আগে বলো বাক্য হয়েছে কিনা? জি স্যার হয়েছে। হয়েছে। এখন যদি কেউ লিখে, আর একজন লিখলাম, সে ধরো তোমার ক্রিমিয়া আছে না, ক্রিমিয়া ক্রিমিয়া ওয়াজ ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন আ টাইম এ পার্ট অফ কি বল,
কিসের ইয়ে ছিল, সোভিয়েত ইউনিয়ন। পার্ট অফ মানে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া ছিল, ক্রোয়েশিয়া, রাশিয়া, ইউক্রেন। and was upon a time an ইউক্রেন। important part of কি বলো, রাশিয়া। রাশিয়া তোমার আহ, না না ইয়ে ছিল না, রাশিয়া না, ইউক্রেনের পার্ট ছিল, ইউক্রেন। Ukraine, sir, ইউক্রেন, Ukraine. সাউথ ইউক্রেন পার্ট। রাশিয়া কি বলো, রাশিয়া occupied it in 2012। খেয়াল করো, এই আমি পার্ট অফ দিয়ে বাক্য বানাইতে বললে এই দুইটা বাক্যের মধ্যে, এই দুইটা বাক্যের মধ্যে যে লিখছে তার টিচার পড়ার পরে বা বললো যে সেকুলারিজম ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কি বলো কনস্টিটিউশন। ওই যে যেটা 1972 সালে কি হয়েছিল বলো, 72 সাল সংবিধান কি হয়েছিল বলো, ফর্মুলেটেড, তাই না? তাহলে খেয়াল করো, এখন এই দুইটা বাক্যের মধ্যে রুচিগত পার্থক্য আছে কিনা, হ্যাঁ বা না বলো। জি স্যার। তাহলে সেকেন্ড হ্যান্ডটা তাহলে স্ট্যান্ডার্ড স্যার। তাহলে আমার একটা কোশ্চেন ছিল। এটাই তার বলছিল যে পড়ার পরে যে আমি যে একজন অফিসার, আমি যদি দুদিন পরে ইউনিট চেয়ারে বসে যাবো, আমার রাহেলাই যে পার্ট অফ মাই লিখছে যে হাবিজাবি বাক্য লিখতেছে, স্যার তো বুঝবেন যে অফিসারটা কে আসলে। তাহলে এই সেন্টেন্স গুলাতে লেখা রাখা হতে অবশ্যই আমি আমার একটা স্বকীয়তা দেখানোর চেষ্টা করব। ধরো বিভিন্ন মানে একটু সেন্টেন্সটা একটু বড় করে আমি করার চেষ্টা করব, মানে স্যার যেন দেখে ইয়া হন। আবার যদি এরকম হয় যে ধরো আমি লিখে ফেলছি ক্রিমিয়া ওয়াজ ওয়ান্স আপন এ টাইম an important part of Russia but Ukraine occupied it 2024, তাহলে এই ধরনের বাক্য লেখার চেয়ে রাহেলাই ভালো আছে। বুঝছো বিষয়টা? স্যার যদি আমি এই অবস্থায় আসবো সেন্টেন্সটা কি প্যাসেজ প্রিলিমিনারি প্রথম থেকে এরকম পেপার লিখতে হবে নাকি আমরা আমাদের মতো লিখতে পারবো স্যার? এটা একটু জানাই দিন যদি। নিজের মতো করে লিখতে পারবা, প্যাসেজ থেকে বাক্য লেখার দরকার নেই। এখানে তো তোমার সেন্টেন্স মেকিং এর কথা হচ্ছে। প্যাসেজের মনে করেন যে না, ক্লাইমেট চেঞ্জ আসলে প্যাসেজ সব কিন্তু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড হবে নাকি যে কোনো আমরা লিখতে পারো, যে কোনো ওইটার মতো করে লিখতে হবে এমনটা না, তবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এটারে নাউন হিসেবে ব্যবহার করবা, লেখা রাখো। যে যদি বলে অংশ বলা থেকে এটারে নাউন হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে নাউন ব্যবহার করবা, নাউন ফর্মে ব্যবহার করবা, যেই ফর্মে বলা আছে সেই ফর্মে ব্যবহার করার চেষ্টা করবা, ঠিক আছে? বা যেই ফর্মে দেওয়া আছে সেই ফর্মে ব্যবহার করার চেষ্টা করো। অনেক সময় দেওয়া এই যে ব্লাইট শব্দটা দেওয়া আছে, ব্লাইটে ব্যবহার করবা, ইনক্লিনেশন দেওয়া আছে, ইনক্লিনেশন দেওয়া আছে, মানে যেই ফর্মে দেওয়া আছে ওই ফর্মে ব্যবহার করার চেষ্টা করবা। পার্টস অফ স্পিচ চেঞ্জ করার প্রয়োজন নাই। আমার কথাটা কি বুঝছো? ইয়েস স্যার। ওকে, মানে যেই স্ট্রাকচার দেওয়া আছে, অনেক সময় বলে যে হোম এটা অ্যাডভার্ব ফর্মে লিখতে। ওকে, ডান। তো এখানে আমার মূল মেসেজটা কি বলো, আমরা যে তাহলে খেয়াল করো, তিনটা কথা বলছি এই পর্যন্ত, ইজিলি ধারণ করো। প্রথমে প্রশ্ন পাইছি, আমরা প্রশ্নগুলা পড়বো, প্রশ্নগুলা পড়ার পরে প্রশ্নগুলা গোলদাই দিয়ে দাগাই ফেলবো, আর মাথায় রাখবো দুই তিনটা প্রশ্ন কি আমার নিজের মতো করে লিখে ফেলতে পারি কিনা। তো রেগুলারে শেষের দিকে দ্রুত টাইমে লিখে ফেলবো, ফার্স্ট। সেকেন্ড কাজ কি, 2 নম্বর হলো, 2 নম্বর কি বলো, 2 নম্বরে বলছি যে 2 নম্বর নোটটা কি বলো, 2 নম্বর কি বলছিলাম, প্রশ্নগুলো পড়ার প্যাসেজ পর পড়ার সময়, প্যাসেজ সিনোনিম পড়ার সময় কি অ্যান্টোনিম গ্রামার এগুলো পড়ে ফেলতে হবে। এগুলো পড়ে ফেলার কথা বলছি, তাই না? না, নোট টুতে কি বলছি বলো। স্যার অবিকল শব্দ যদি না থাকে সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে অবিকল শব্দ নাও থাকতে পারে, আমরা প্যাসেজ মানে প্রশ্ন করার পরে আমরা প্যাসেজ পড়তেছি, প্যাসেজের সময় মাথা থাকবে যে এই যে আমার মতো এরকম হয়তো তুমি রিভার্স শব্দটা তোমার চোখের আওতায় পড়ে নাই, অথবা হুবু শব্দটা নাই, অথবা এরকম ওই বিভ্রান্ত হইতে পারো। প্রথম বাক্যে প্রথম প্রশ্ন ছিল রিভার্স ব্রেন ড্রেন, কিন্তু প্রথম প্যাসেজের মধ্যে প্রথম শুরুতে দেয়া আছে রিভার্সের সংজ্ঞা দেয়া আছে, সরি ব্রেন ড্রেনের সংজ্ঞা দেয়া আছে, রিভার্স বলতে কিছু নাই। তাহলে এরকম হইতে পারে। তো ঠিক আছে, আমি শুধু মিলাবো যে কোথায় দেয়া আছে। হ্যাঁ, সিরিয়াল আর রাখতে হবে তৃতীয় নাকি কথা স্যার? বলতে যে আমি দাঁড়াও, প্রশ্ন পড়ার সাথে সাথে আবার কথা আছে, প্রশ্ন পড়ার সাথে সাথে আমি সিনোনিম অ্যান্টোনিম কোন শব্দগুলো আছে, কোন শব্দের অর্থ জানি না, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো আমি পড়ে ফেলবো, ওইরা ওই আন্ডারলাইন করে ফেলবো ইয়ার মধ্যে। ক্লিয়ার? ওকে, 4 নম্বরে আসো। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার মানে স্যার প্যাসেজের অ্যান্সার গুলা করার সময় স্যার কুশনের অ্যান্সার গুলা এগুলা কি সিরিয়ালি করতে হবে না উল্টাপাল্টা করলেও কোনো সমস্যা অবশ্যই হবে? সিরিয়ালি করবো, লেখার সিরিয়ালি তো লেখা প্রেস্টিজিয়াস, স্যারের মাথা খারাপ হবে না, অবশ্যই সিরিয়ালি লিখবো। নোট 4, কোন নোট 4 হলো নো প্লেগারিজম না প্লেজারিজম, কোনটা বলো তোমরা? প্লেগিয়ারিজম, নো প্লেগারিজম। প্লেগারিজম বানানটা কি? PLA, প্লেজারিজম বানানটা কি এটা? কুম্ভিলক বৃত্তি। কুম্ভিলক বৃত্তি। একটা অর্থাৎ আমি এটাই বুঝলাম যে একটা করবো না, মানে কোনোভাবেই কপি করবো না প্যাসেজ থেকে, তবে প্যারাফ্রেজিং করতে পারবো, তবে প্যারাফ্রেজিং করে লিখতে পারবো। ধরো অনেক পেপারে অনেক ক্ষেত্রে আমার আর কোনো প্রশ্ন উত্তর আমরা না থাকলে আমরা কি করবো? তবে প্যারাফ্রেজিং করতে পারবো, প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং করতে পারবো। ওকে, তারপরে আসো কত নম্বর বলো? প্যারাফ্রেজিং মানে কি একজন বলো? স্ট্রাকচার চেঞ্জ করে লেখা। সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে স্ট্রাকচার চেঞ্জ করে। ওকে, তারপরে নোট 5 বললাম, যদি প্রথম প্রশ্নটি হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট হয়, যদি প্রথম প্রশ্নটি চলো স্যার আপনি মিউট হয়ে গেছেন। বলো হোয়াট ইজ দ্য স্যার আবার প্যাসেজ মিউট। অ্যাবাউট, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই টাইপের প্রশ্ন আসে কিনা বলো। জি স্যার। অনেক আসে এই এই প্রশ্ন স্যার প্রায় অনেকগুলাতে থাকে। আর থাকলে শোনো, থাকলে আহ, থাকলে এটি মেইন আইডিয়া, থাকলে থাকলে ও আচ্ছা হয় তাহলে হয় তাহলে প্রথমে মেইন এরিয়া, পরে সাপোর্টিং এরিয়া গুলো লিখবো। আবার প্রথমে প্রথমে মেইন এরিয়া এবং পরে সাপোর্টিং এরিয়া গুলো লিখবো। প্রথমে প্যাসেজের মেইন এরিয়া এবং পরে সাপোর্টিং এরিয়া গুলো লিখবো, সাপোর্টিং আইডিয়া গুলো লিখবো। যেমন এটা কেউ বুঝছো কিনা, এটা তোমাদের এটা অনেকের এই সম্পর্কে ধারণা নেই, আমি শিওর। স্যার সাপোর্টিং আইডিয়া গুলো পয়েন্ট আকারে দিলে হবে না? আমি দেখাই যাচ্ছি, হ্যাঁ তার আমি আমি একটা ইয়ে দিচ্ছি তোমাদের, একটা 1 সেকেন্ড। মিউট করে ফেলো। আপু আপনার আমার 30 সেকেন্ড সময় আমি একটু বের করে নিই। স্ক্রিন শেয়ার করতেছে। প্যাসেজটা হলো কি নিয়ে বলো? ব্লু ইকোনমি নিয়ে, ইমপ্লিমেন্টিং ডেল্টা প্ল্যান বাংলাদেশ। ওকে, এই ক্ষেত্রে ধরো এই একটা প্রশ্ন কপি করবা, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, সুন্দর করে এটা লেখা রাখো। তুমি এই লাইনটাই লিখবে পরীক্ষা হলে, যদি এটা আসে ইনশাআল্লাহ আল্লাহ বাজে রাখলে এই ল্যাঙ্গুয়েজটা লিখবা। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অথবা মেইনলি সেন্টার্স অন ড্যাশ, অথবা
আমার কাছে দ্বিতীয় উত্তরটা খুব চমৎকার লাগছে। এটা হলো হোয়াট দ্য প্যাসেজ প্রিডমিনেন্টলি সেন্টার্স অন বা ডিলস উইথ ইজ ড্যাশ, এটা একটা নাউন ক্লজ দিয়ে দিলাম। এই প্যাসেজের মূল বক্তব্য যেটা এটা, হ্যাঁ, টু রোবাস্টলি present the core content of the passage, several exclusive facts or points are also simultaneously presented or demonstrated in a very coherent way. তাহলে একটা বলো, একটা প্যাসেজের মধ্যে শুধু একটা আইডিয়া থাকে, নাকি শুধু এখানে কি ব্রেন ড্রেন নিয়ে বলা হয়েছে, নাকি রিভার্স ব্রেন ড্রেন নিয়ে বলা হয়েছে, সেটা বলো। দুইটাই স্যার। এবং শুধু ব্রেন ড্রেন নিয়ে বলছে, ব্রেন ড্রেনের ইফেক্ট মানে দেশের মধ্যে কি কি ক্ষতি হয় এরকম উদাহরণ বলা আছে কিনা বলো। তাহলে সাপোর্টিং আইডিয়া, একটা প্যাসেজের কিন্তু মেইন আইডিয়া এবং কিছু সাপোর্টিং আইডিয়া থাকে। তাহলে লেখা রাখো, সুন্দর করে একটা নোটের মধ্যে লেখা রাখো, এইভাবে উত্তরটা লিখবা। এই প্রোডাক্ট লিখো, হ্যাঁ, এই স্যার উত্তরটা এটা এইভাবে দিয়ে লিখবা দিবেন না? মাস্ট। এটা না, এটা আগে কপি নোটের মধ্যে ইয়ে করে রাখো দ্রুত, 30 সেকেন্ডের নোটের মধ্যে লিখবে। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, আসলে এই ল্যাঙ্গুয়েজটা লিখবে, এটা যেন মাথায় থাকে। 1 মিনিট স্যার বুলেট লিখো, দিয়ে আমি লিখলে কি স্যার প্রথম অক্ষরটা ছোট হাতের দিব না বড় হাতের দিব স্যার? বলতেছি, এটা নিয়ে কথা আছে, তুমি কিভাবে প্যারা কইরা লিখবে। আগে এটা একটা প্রথম অক্ষর বড় না ছোট এটা বলতেছি, পরে আসবে, ঠিক আছে? তুমি আগে লিখো, ওকে? তাদের হুবহু লিখে কি রাখা স্যার লাগবে। এইটা লিখে পাবো? এই অংশটা লিখে রাখো। যেমন উদাহরণ যেমন হলো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্রশ্ন উত্তর কিভাবে লিখবা, এই দুইটা অথবা দিয়ে লিখবা, এরপরে পয়েন্ট আকারে লিখবা আর কি। হ্যাঁ, লিখো, বলতেছি আমি, তুমি লেখা শেষ করো আগে। স্যার উপর মানে যে কোনো একটা তো, অথবা আগেরটা অথবা পরেরটা। লিখছো কিনা কথাটা? স্যার অল্প একটু বাকি আছে। স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে মনে রেখো, যদি আল্লাহ বাচ্চা রাখলে যদি এরকম আসে যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এই ধরনের কথা আসে, তাহলে লিখবা যে হোয়াট দ্য প্যাসেজ প্রিডমিনেন্টলি সেন্টার্স অন বা হোয়াট দ্য প্যাসেজ প্রিডমিনেন্টলি ডিলস উইথ ইজ, ধরো ওই যে ব্রেন ড্রেনের যে প্যাসেজ শব্দ দিয়া এবং ইজ, এটা কোথায় পেয়ে যাবে বলো, এই ধরনের ইয়াতে পেয়ে যাবা কোথায় বলো তো একটু, লেটার টু এডিটরে বুঝে যাবা। তাহলে মূল বিষয়টা এখানে লিখবা, তাই না? তাহলে ব্রেন ড্রেন অ্যান্ড ইটস কনসিকুয়েন্স, বুঝছো কিনা? ব্রেন ড্রেন অ্যান্ড ইটস কনসিকুয়েন্স, এটা হলো এই বিষয়টা নিয়ে কথা বলা আছে। এই প্যাসেজটিকে আরো শক্তিশালী ভাবে জোরারোপ করার জন্য কয়েকটি স্পেশাল কি করা হয়েছে বলো, পয়েন্ট আউট করা হয়েছে। আর কয়েকটা বিষয় এখানে মানে উপস্থাপন করা হয়েছে। উপস্থাপিত বিষয়গুলো কি কি? আচ্ছা, এই বিষয়গুলো কোথায় পাইবা? এটা লেখা শেষ কিনা সবার? জি স্যার। আচ্ছা, তাহলে নিচে লিখে রাখো, নিচে লেখা রাখো একটা কথা, একটা কৌশল লেখা রাখো, কৌশল লেখা রাখো, সূক্ষ্ম কৌশল লেখা রাখো। স্যার আগের পেজটা যদি দেখাইতেন, লাস্টে লিখতে পারেন। এটা দিয়ে দেবো, সমস্যা নেই, এটা দেবই। এটা সূক্ষ্ম কৌশল লেখা রাখো। বি থেকে ওই যে শেষ পর্যন্ত, মানে 2 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো পড়লে একাধিক সাপোর্টিং আইডিয়া পাওয়া যাবে, একাধিক সাপোর্টিং আইডিয়া পাওয়া যাবে। তোমরা আমার কথা বুঝছো কিনা? যেই প্যাসেজে দেখো হোয়াট ইজ দ্য প্যাসেজ 40 বা অন্যগুলোতে যেগুলো আছে, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তাহলে প্যাসেজ অ্যাবাউট এই বিষয়ে বলা হয়েছে। আর আমরা যদি বাকি প্রশ্নগুলা পড়ি, সাপোর্টিং আইডিয়া গুলা পাওয়া যাবে কিনা, হ্যাঁ বা না বলো?
ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার তো পাওয়া কি গেল। লিখবো? বি থেকে যে পর্যন্ত পড়লে একাধিক সাপোর্টিং আইডিয়া পাওয়া যাবে। পাইয়ে যাবা। ধরো আমি তোমার তোমার এই প্রশ্নটা খেয়াল করে দেখো, সাপোর্টিং তুমি আইডিয়া কয়টা দিব স্যার? এখানে তো অনেকগুলো থাকে স্যার। 2-3টা দিবা, 2-3টা বা 3টা দিলে হবে, 2টা বা 3টা। তাহলে আমার প্রশ্ন তো দেওয়া কি স্যার লেখা রাখো, একটা প্যাসেজে কয় ধরনের আইডিয়া থাকে? শুধু অনলি মেইন আইডিয়া নাকি সাপোর্টিং দুই। আইডিয়াও থাকে? 2 মেইন প্লাস 100%। সাপোর্টিং। কারণ একটা শিরোনাম দিয়ে পুরো প্যাসেজকে মানে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এই জন্য একাধিক আইডিয়া থাকে। তাহলে মেইন ফোকাসের বিষয় এটা, কিন্তু কিছু সাপোর্টিং আইডিয়া থাকে। তাহলে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট আসলে আমরা অবশ্যই মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখবো। মেইন আইডিয়া তো পেয়ে গেলাম, আর সাপোর্টিং আইডিয়া ইয়াটা। এইখানে একটা কথা লিখে রাখো, একটা কথা মনে রাখবো, একটা কথা লিখে রাখো। এটা হলো তোমার এই ধরনের প্রশ্ন প্রথমে থাকলে, এই ধরনের প্রশ্ন প্রথমে থাকলে একটু লাল কলম দিয়ে লেখা রাখো। হোয়াট ইজ দ্য, এই ধরনের প্রশ্ন প্রথমে থাকলে প্রথমে এটার উত্তর লিখবো না, খালি রাখবো। ইভেন গতবারের প্রশ্নটাও হোয়াট ইজ দ্য রিভার্স ব্রেইন ড্রেন, আমি কিন্তু প্রথমে পাই নাই। তাহলে প্রথমে যদি এই প্রশ্ন, আচ্ছা বলো প্রথমে কি হোয়াট ইজ দ্য রিভার্স ব্রেইন ড্রেনের উত্তরটা লেখা সহজ ছিল? হ্যাঁ বা না বলো একটু। বিশেষ পড়া ছাড়া স্যার এটা লেখা যাবে না। না সম্ভবই স্যার। না, সম্ভবই না। এবং উত্তর লিখতে গেলেও তুমি খারাপ করবা, লেখা রাখো। স্যার প্রথম আইডিয়া করে প্রশ্নটি লিখছি। লেখার জন্য আধা পৃষ্ঠা জায়গা খালি রাখবো, এটা আমার পরামর্শ। ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে না পারলে প্রথম প্রশ্নটির উত্তর, অথবা খেয়াল করে দেখো, তুমি যদি কোন মেইন আইডিয়া বা সাপোর্টিং আইডিয়া বের করতে চাও, তাহলে কি এটা প্রথমে লেখা সহজ না শেষে লেখা সহজ? পুরো প্যাসেজ পড়ার পরে, অ্যানালাইসিস করার পরে? শেষে লেখা স্যার। লেখা। তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, লেখা রাখো। যদি প্রথম প্রশ্নের উত্তর আমি ভালোভাবে লিখতে না পারি মনে হয়, তাহলে আধা পৃষ্ঠা জায়গা খালি রাখবো। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি আমি? স্যার এখন তো স্যার অনেক কোশ্চেন স্যার 3 মার্কে আসে, আবার 6 মার্কও আসে। তো স্যার আমরা তখন কি কি করব? আধা পৃষ্ঠা খালি রাখবো। কেন আমি বলি, যদি আধা পৃষ্ঠা খালি রাখো, 1 নম্বর প্রশ্ন তো হয়তো 1 নম্বর প্রশ্ন উত্তর একটু নিচে না চাপাই লিখলা, তুমি অনুমান করে বুঝতে পারো, বা 2 লাইন নিচে গ্যাপ রাখলো, নো প্রবলেম। বুঝছো বিষয়টা? তুমি অনুমিত একটা জায়গা খালি রাখবো, অনুমিত লেখা রাখবো, অনুমিত ভাবে একটা অংশ উত্তর লেখার জন্য খালি রাখবো। আচ্ছা, তারপরে হলো কত নম্বর? নোট 6। নোট 6 এর মধ্যে একটা কথা বলে রাখি। নোট 6 এর মধ্যে হলো টেন্স এবং স্ট্রাকচারের সাথে মিল রেখে উত্তর শুরু করব। টেন্স এবং স্ট্রাকচারের সাথে মিল রেখে। এটা কি তোমরা বুঝছো? এটা কি আমি ব্যাখ্যা করা লাগবে? এটা ব্যাখ্যা করা লাগবে কিনা বলো? স্যার কোশ্চেন যে টেন্সে আছে ওই টেন্সে তো এই টেন্সে আছে আর বাক্যটা উপর লেখা। তো এই বুঝতে পারো, দাঁড়াও একটা স্যার সেকেন্ড, কোশ্চেন যদি পেসিভে থাকে, স্যার কোশ্চেন যদি পেসিভে থাকে তাহলে কি আমাকে পেসিভেই লিখতে হবে? মনে হচ্ছে যে অ্যাক্টিভটা লেখা আমার জন্য সহজ হবে তখন। তবু কি পেসিভটা লিখবো? ওইভাবে লিখবা, বুঝো নাই? যেভাবে প্রশ্নটা শুরু করা আছে সেভাবে লিখবা। ওকে, ডান। তারপরে কি বলছিলাম, আমি একটু দিলাম। তারপরে এরপরের কথা কি বললাম বলো? এরপরে হলো অন্তত পক্ষে 3 বাক্যে উত্তর লেখার চেষ্টা করবো। লেখা রেখো, অন্তত পক্ষে 3 বাক্যে উত্তর লেখার চেষ্টা করবো। 3 বাক্যে একটু বর্ণনামূলক ভাবে, মানে উত্তরটা একটু যেন ছোট না হয়। আবার বলো, কয় বাক্যে লিখবা? 3। 6 মার্ক স্যার, 6 মার্কে আসলে কি স্যার 3 বাক্যে লিখলে হবে স্যার? না, আমরা 3 নম্বর নিয়ে অ্যানালাইসিস করতেছি। 6 নম্বর হলে তো আরো অনেক বড় হবে। অন্তত পক্ষে 3 বাক্যে লেখার চেষ্টা করবো। হ্যাঁ, 2টা প্রশ্নের মাঝে লেখা রাখো, 2টি প্রশ্নের মাঝে স্পষ্টভাবে 2 লাইন গ্যাপ রাখবো। 2টা প্রশ্নের মাঝে স্পষ্টভাবে 2 লাইন গ্যাপ রাখবো। নোট 7, নোট 6 এ কি বলছি? নোট 6 এ নোট 6 এ আমি কি বললাম? নোট 6 এর মূল কথাটা কি? টেন্সের স্ট্রাকচার হ্যাঁ, আর 3 বাক্য বর্ণনামূলক ভাবে। হ্যাঁ, মানে এটা বড় করে লিখবো, মানে ছোট ছোট 1 বাক্যে উত্তর লিখে ফেলবো না। বইগুলোর মধ্যে 1 বাক্যে উত্তর লেখা আছে। স্পেসিফিক অ্যাক্টিভিটি যদি বলতেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কোয়েশ্চেন যদি পেসিভে থাকে তখন কি অ্যাক্টিভে করা না যাবে? পেসিভে থাকলে পেসিভে লিখবা, যেভাবে স্ট্রাকচার দেওয়া আছে এইভাবে লেখা উত্তম, অতি উত্তম। আমি দেখছি ইন্টারন্যাশনাল অনেকগুলো আমি লিখতেছি, উত্তরগুলো এইভাবে লেখা হয়েছে। ওকে, থার্ড। আর দুইটা প্রশ্ন স্যার মধ্যে ছয় উত্তর গ্যাপ স্যার রাখবা। স্যার 6 মার্কের প্রশ্ন থাকলে তো সেক্ষেত্রে স্ট্রাকচার কয়টা বলতে ভাগ কি করে দিবেন? বলতো? 6 নম্বর গুলো তো আধা পৃষ্ঠার উপরে হবে, আধা পৃষ্ঠা 40 মিনিট, আধা পৃষ্ঠার উপরে হবে, এক পৃষ্ঠা দুইটা হবে। আচ্ছা, এবার আসো, এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখতে হবে। শোনো শোনো, না কিছু কিছু প্রশ্নের উত্তরে লিখো, কিছু কিছু প্রশ্নের উত্তরে, এই কথা গুরুত্বপূর্ণ। কিছু কিছু প্রশ্নের উত্তরে লিখো, একটু কথাটা আমি তোমার বলি। কিছু কিছু প্রশ্নের উত্তরে, বিশেষত ওয়াই বা ফরওয়ার্ড যুক্ত প্রশ্ন উত্তরে, ওয়াই বা ফরওয়ার্ড যুক্ত প্রশ্ন উত্তর, কিছু কিছু প্রশ্ন উত্তরে বিশেষত কি বললাম, ওয়াই বা ফরওয়ার্ড যুক্ত প্রশ্ন উত্তর। আমার কথা বুঝছো কিনা? বুলেট মার্ক বা রোমান হরফ ব্যবহার করে উত্তর লেখা যেতে পারে। কি বলছি বলো? স্যার বুঝি না, আরেকবার একটু বলতেন স্যার যদি। আরেকবার বলেন। কিছু কিছু প্রশ্নের উত্তরে, বিশেষত ওয়াই বা ফরওয়ার্ড যুক্ত প্রশ্নের উত্তরে বুলেট মার্ক বা রোমান হরফ যুক্ত করে, বুলেট মার্ক 1 2 এভাবে আর কি, 1 2 এখন দেখাইতেছি তোমার 3, এভাবে উত্তর লেখা যেতে পারে এবং এটা ভালো। 30 সেকেন্ড আমি দেখাইতেছি, একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। স্যার নোট পয়েন্টটা 6 করে লিখবো। স্ট্রাকচার মানে হ্যালো সরি, একটু স্ক্রিন শেয়ার করতেছে, দেখো। আচ্ছা আসো, স্ক্রিন শেয়ার হলো। গত প্রশ্নটা একটা একটা প্রশ্ন তৈরি করছি আমি, দেখো। স্ক্রিন শেয়ার করুন। স্যার আমি কি এটাই ফেললাম নাকি আল্লাহ জানে। হ্যাঁ পেয়েছি। এই কততম বিসিএস না এটা? লাস্টে গেল 46তম বিসিএস এর এই প্রশ্ন উত্তরটা এভাবে লিখো। এখন তোমার প্রশ্ন হলো বড় হাতে লিখবা না ছোট হাতে লিখবা? কারোর কাছে 9-10 এর বইটা আছে কিনা? 9-10 এর বইটা, 9-10 এর ইংলিশ বইটা আছে কিনা? নাই স্যার। নাই, কারোর কাছে নাই। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ব্রেন স্যার এটা ড্রেন পিডিএফ অন। আমি তো পাওয়া একটা যাবে স্যার। পিডিএফটা থাকলে হবে, আমি দেখাইতেছি। এই প্রশ্নের উত্তর লিখো। তাহলে দেয়ার আর মাল্টিসাইডেড ইম্প্যাক্টস অফ ব্রেন ড্রেন অন দ্য হোম কান্ট্রি। তাহলে ব্রেন ড্রেন, তারপর আমি কি লিখলাম, উইকেন্স দ্য হোম কান্ট্রিজ ইকোনমি, তারপরে স্লো ডাউন ইটস গ্রোথ, রিডিউসেস ইনোভেশন এন্ড ক্রিয়েটস এ শর্টেজ অফ। এটা কিন্তু আমি এক বাক্যে লিখতে পারতাম, এটা আমি এইভাবে লিখবো উত্তর, এবং এইভাবেই তুমি লিখবা। আগে লিখো, তুমি এই প্রশ্ন উত্তর লেখা রাখো। এটা আমার, এটা 40তম, সরি কততম এটা, 46তম। 46তম বিসিএস এর 3 নম্বরের প্রশ্ন উত্তর লিখে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন অন দ্য হোম কান্ট্রি। ইম্প্যাক্ট কি? স্যার 7 নাম্বার নোটটা কি ছিল? আমি আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য শুনতে পারিনি, একটু বলা যাবে? মানে আমি এটাতে বলছি কিছু কিছু প্রশ্নের উত্তরে, বিশেষত ফর, হোয়াট মানে ওয়াই, এই ধরনের প্রশ্নের উত্তরে আমি পয়েন্ট আউট করে লিখবো রোমান হরফে, অথবা আমি বুলেট মার্ক ব্যবহার করে লিখবো। একটা উদাহরণ এখানে দেখতেছি, এবং বিশেষত 1 নম্বর উত্তরে কিন্তু আমি বুলেট মার্ক ব্যবহার করছি। আচ্ছা, একটু স্ক্রিনশট দাও আগে, আমি আমি একটু স্ক্রিনশট দাও, এটা একটা স্ক্রিনশট দাও। এখানে লিখতে থাকো, আমি একটা জিনিস আমি তোমার রেফারেন্সটা দেখাইতেছি তোমার মনের শান্তির জন্য। আমি কি কেটে ফেললাম, স্ক্রিনশট দাও। হ্যাঁ দিছো, দিয়ে লিখো খাতায়। আচ্ছা একটু হুম। ডান কাটলাম। হ্যাঁ, এবার আমি একটু একটু খুঁজে নিতে দাও। আহ 9-10 এর বইটা যে কোথায় আছে, মানে 9-10 তোমার একটা বই আছে, হোয়াট ইজ দ্য, ওই যে তোমার এটা কি বলে,
লার্নিং আউটকাম, কেউ কি দেখছো লার্নিং আউটকাম? স্যার 9-10 মেন বই স্যার বুঝতে এই যে চাচ্ছেন কোনো স্যার? পয়েন্ট থাকলে ছোট 9-10 হাঁটতে ইংলিশ হয়। বইটাতে দেখো লার্নিং আউটকাম আফটার দ্য স্যার প্যাসেজ হ্যাঁ স্যার সার্চ গুগলে সার্চ দিলেই স্যার ওই এনসিটিভি লিখলেই মানে চলে আসে। এনসিটিভি 9-10 বুকস লিখলেই হচ্ছে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ওই 30 সেকেন্ড সময় দাও। আমি এটা তোমার এটা তো অনেকে তোমার মনের মধ্যে সংশয় আছে তো, আমার একটু 30 সেকেন্ড সময় দাও। এনসিটিভি ক্লাস 9 ইংলিশ বুক। তারা একটু এটা হলো টুডে পাইছি। ওকে ঠিক আছে, দেখো আর ওই আগের পেজটাকে আগে একটু শো করা যাবে, স্ক্রিনশট নিতে পারিনি তো। এই লাইনটা একটু পরে শোনো। লার্নিং আউটকাম আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, রিকগনাইজ। এটা কিভাবে লিখছে বলো, এটা বলো কিভাবে লিখছে স্যার বুলেট পয়েন্ট। আগে বলো, এটা একটা বাক্য কিনা, হ্যাঁ বা না বলো। জি স্যার। জি স্যার। বাক্য তো জি স্যার। একটাই। তাহলে আমি একটা সপ্তাহে আমি স্যারের জিজ্ঞেস করছিলাম যে স্যার এই লাইনটা তো এইভাবে লিখতে পারতেন, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, এক বাক্যে লিখতে পারতেন। এই হিউম্যান কমাও ব্যবহার করে নাই, দেখো আমি কমা ব্যবহার করছি বলে, কম কিচ্ছু হবে না, দিস ইজ দ্য সিস্টেম, অন্য কিছু না। এবং এই পাংচুয়েশন নিয়ে আমি দেখো, এই পাংচুয়েশন নিয়ে আমি এনসিটিভি তে কাজ করছি তো, এই দেখো তুমি এখানে যে পাংচুয়েশনের ব্যবহার এটা নিয়ে এই দেখো, প্লিজ খেয়াল করো, ফলো সবশেষে প্লিজ লার্নিং আউটকামটা পড়ো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু ডেমনস্ট্রেট এই ক্লিয়ার। এর চেয়ে আর ভালো আমার উদাহরণ জানা নেই। জি স্যার। এখানে কি স্যার সেন্টেন্সের শুরুতে স্যার আমরা ক্যাপিটাল লেটার না স্মল লেটার ইউজ করবো? এখানে তো স্মল লেটার দেওয়া শুরু আছে। শোনো, এটা যদি বাক্যের অংশ হিসাবে থাকে তাহলে স্মল লেটার, বাক্যের অংশ হিসাবে থাকলে স্মল লেটার। আর যদি দে আর অ্যাজ ফলোজ এগুলো নিম্নরূপ, এরপরে বাক্য আকারে যদি লিখো তাহলে কি হিসাবে বলো, ক্যাপিটাল লেটার হিসাবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফ্রেজ বর্ণনের পিছনে স্যার রোমান সংখ্যায় দেবো আমরা নাকি স্যার? ফ্রেজ আকারে দিলে আর একটা প্যাসেজ তোমারে আমি দেখাচ্ছি এখন, একটা প্যাসেজ ফলো করো, ফলো করো। প্যাসেজটা একটু দেখো ভালো করে, প্যাসেজটা একটু কাইন্ডলি দেখো প্যাসেজটা। ওকে, দেখো তো এই 2 নম্বরের উত্তরটা, এই যে দে আর অ্যাজ ফলোজ তুমি এটা দিতে পারো এরকম। ওকে, আবার দেখো, এই দেখো, ইফ দ্য প্ল্যান ইজ নট ইমপ্লিমেন্টেড ইন টাইম দ্য নেগেটিভ ইফেক্টস অফ কুড বি দ্য ফলোইং। যদি তুমি ক্যাপিটাল লেটারে লিখো তাহলে সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে পারবা, কিন্তু আমি দাঁড়াও এটার একটা আপডেটেড ভার্সন দিতেছি, এটা কোনটা স্মল লেটার হবে। যদি শোনো, যদি দাঁড়া আমি স্ক্রিন, যদি বাক্যটা বাক্যের অন্তর্ভুক্ত হয়, খেয়াল করে দেখো, যদি বাক্যের অন্তর্ভুক্ত হয় তাহলে নিচে পয়েন্ট আউট করে কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার লিখবে সেটা কও, স্মল স্মল লেটার। লেটার। এবং শেষে বলিস দাও। আর যদি বাক্য শেষ, হ্যাঁ দে আর ধরো এগুলো অ্যাজ ফলোজ বা এরকম বাক্য শেষ, তারপরে এগুলো নিম্নরূপ, স্মল লেটার এরপর লেখার পর যদি বাক্য স্যার আকারে আমরা লিখো, তাহলে যদি বাক্য আকারে লিখো, সেপারেট বাক্য আকারে লিখো, তখন তুমি কি করবো বলো, ক্যাপিটাল লেটার। তাহলে আমরা সাধারণত এগুলা বাক্য আকারে কম লিখি, এগুলো যদি ফ্রেজ আকারে লিখি তাহলে আমরা কি করবো বলো, এবং বাক্যের অংশ হিসাবে লিখলে ওইভাবে লিখবো। আবার বললাম, স্ক্রিনশট কি দিছো তুমি ওই যে 9-10 এর বইটা? এই ক্লিয়ার? না স্যার, ওটা নেওয়া হয়নি, নেওয়া হয়নি।
স্যার যখন মানে স্মল 19 লেটার বলতে লিখবো শেষে কি ফুল স্টপ দিব? হ্যাঁ, বুঝি নাই কি, আরেকবার দেখো, যখন আরেকবার দেখো, যখন স্মল আরেকবার। ওকে, লেটারে লিখবো তখন কি শেষে ফুল স্টপ দিব? দেখো, হ্যাঁ দেখো, দেখানো আরেকবার। এই ডান, ক্লিয়ার, এ পর্যন্ত বুঝছো তো? ডান, হ্যাঁ। আরো কথা আছে, কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু, কালকে আমি একটা প্যাসেজ সলভ করে কালকে এটা নিয়ে আরো বিস্তারিত দেখাচ্ছি। ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার নোট মোটামুটি সিক্সটা একটু বুঝছো তো? বলেন আবার। হ্যাঁ, কোনটা? নোট 6। নোট 6টা কি বলছিলাম একজন বলে শোনো, নোট 6টা একজন বলো। টেন্স এবং নোট সেন্টেন্স আর সিক্স, স্ট্রাকচার, হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স আর স্ট্রাকচারের সাথে মিল রেখে উত্তর শুরু করব। ও স্ট্রাকচার, এই যেমন ধরো যদি আমরা দেখি, যদি ধরো আমি দেখাচ্ছি তোমার, একটু দেখাচ্ছি এখানে, ধরো 30 সেকেন্ড। স্যার একটা কথা ছিল। কালকে আমি একটু, কালকে বাকিটা কালকে শেষ করতে হবে। ওকে, হ্যাঁ, একটু টাইম শেষ হয়ে গেছে তো। ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ক্লাসে বুঝিয়ে দেবো, ক্লাস নিলে বুঝিয়ে দেবো। এই প্রশ্নগুলো যখন সলভ করবো না, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে এটা প্রশ্ন সলভ করতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ক্লাসের টাইম কি কোনোভাবে পেছানো যায়? পেছানো না আগানো হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার আসসালামু এই তো, আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, হ্যাঁ, স্যার স্যার আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, কালকে স্যার কথা বলো। হুম, ওকে। স্যার টেন্সের একটা ক্লাস নিলে ভালো হতো স্যার, টেন্সের। তো এই প্রশ্নগুলো উত্তর করলে টেন্স বুঝে দেবা। ঠিক আছে, ওকে। বা সেন্টেন্স মেকিং এর উপর যখন ক্লাস নেবো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।